হাসিনা যখন ভোট চোরের নির্বাচন করলো, সেই যে গণ আন্দোলনের ডাক হলো, সেখানে কি তারা সামিল হয়েছিল? আওয়ামী লীগ করলেও তাদের সামিল হওয়া উচিত ছিল যে নো, আপনি এইভাবে ভোটাধিকার হরণ করতে সামিল তো হলো না শেষ নো। পর্যন্ত। ধরেন জুলাইয়ের আন্দোলন যেখানে সেখানে অনেক আওয়ামী লীগ সমর্থকেরা বা হ্যাঁ, আগে তো ছাত্রলীগ এখানে করতো অনেক আওয়ামী লীগ তারা যারা আওয়ামী লীগ যারা আন্দোলনে সামিল হয়েছিল, তারা কি হাসিনাকে রক্ষার জন্য সামিল হয়েছিল জুলাই আন্দোলনে? তখন একটা সরকার পতনের আন্দোলনে সবাই সামিল হয়েছিল, তারা ত্যক্ত বিরক্ত সেই ছিল পয়েন্টে সরকার, আলোচনা কিন্তু হয়েছে। সামনে আর যখন কোনোদিন হাসিনা আসতে যখন পারবে না, এই বন্দুকের জন্য কি মুখে, আন্দোলন হয়েছিল? আপু লেট মি এক্সপ্লেন মাই অবশ্যই। পয়েন্ট। যখন বন্দুকের মুখে মানুষ নামে, বন্দুকের গুলির মুখে নামে, আওয়ামী লীগ সমর্থক হয়েও সে ভোট দেওয়াকে, সে আওয়ামী লীগকে তালাক দিয়েই নামে, খারিজ করেই নামে, সে যত বড় আওয়ামী লীগেরই হোক। ভোট তো এখানে পরের প্রশ্ন। সে আওয়ামী লীগের জানাজা পড়ার জন্য নামছে 24-এ, ভোট দেওয়ার জন্য তো দূরের কথা, ভোটের প্রশ্নই আসবে না, কারণ সে বন্দুকের মুখে নামতে হয়েছে তাকে। এটা কোনো ফুলসজ্জা ছিল না। আজকে কথা বলার জন্য ছোট ছোট করে যদি প্রত্যেকটা প্রসঙ্গ একটু আনতে পারি, আপনার সাথে কথা বলা যায়। বাজেট অধিবেশনের সমাপনী দিন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এবং এই প্রকল্পের সাথে একদম শুরু থেকেই, যদি বলি শেখ হাসিনার আমল থেকেই চীনের মানে সম্পৃক্ততা ছিল, কারিগরি সহায়তাও তারা দেবে বলে জানছিলাম, ফিজিবিলিটি টেস্টও হয়ে গিয়েছিল সেই সময়। তারপরে হঠাৎ করে মানে 24 জুলাই তিনি মানে শেখ হাসিনা চীন সফর করে আসলেন এবং বললেন যে তিনি আসলে ভারতকে এই প্রকল্পটা দিতে আগ্রহী, এরকম একটা অবস্থায় শেষ পর্যন্ত আমরা দেখলাম। এখন আবার চীন সফর শেষে, প্রধানমন্ত্রীর চীন সফর শেষে চীনের সাথে এই প্রকল্প হবে বলে আলোচনা আছে, জানা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় চ্যালেঞ্জগুলো কি কি? এখানে আবারও কোনো মানে এমনকি গত সরকারের আমলেও যেটি বলছিলাম তখনও আলোচনা ছিল, কিন্তু পরবর্তীতে মোড় ঘুরে গেল, এমন কিছু হতে পারে কিনা? চ্যালেঞ্জ দেখেন কিনা? দেখেন, এটা তো দুইটা দিক থেকে চ্যালেঞ্জ আছে। একটা হলো পলিটিক্যাল চ্যালেঞ্জ, আর একটা হলো এইটার সম্পর্কে বিশেষজ্ঞতার মতামতের একটা বিভক্তি। দেখবেন অলরেডি পদ্মা ব্যারেজ এবং তিস্তা প্রকল্প নিয়ে নানা রকম লেখালেখি হচ্ছে। লেখালেখিতে দুই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এক ধরনের বক্তব্য সরকারের দিক থেকে তো যেটা বলা হচ্ছে যে এটা আমাদের জরুরি দাবি, আমাদের জন্য খুবই দরকার, জরুরি প্রয়োজন। অন্যদিক দিয়ে অনেক বিশেষজ্ঞরা কিন্তু এটা করলে আরো যে ক্ষতি হবে বাংলাদেশের, আরো কেন অনেক ক্ষতি হবে, এই ধরনের নানা রকম যুক্তি তারা উৎপাদন করার চেষ্টা করছে। সেটা ভারতের পত্রিকা যেরকম করছে, আনন্দবাজার যেরকম করছে, বাংলাদেশের, আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের অনেক পত্রিকাতে এই ধরনের লেখালেখি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা ভিন্ন মানে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছে। কিন্তু এটা কিন্তু সরকারের যে ইস্তেহারের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল, এবং এটা নিয়ে এক ধরনের আন্দোলনও আছে। তিস্তা নিয়ে তো আন্দোলন আমরা জানি সেই অনেক আগে থেকে হয়ে আসছে। এখন এখানে বিশেষজ্ঞ লেভেলের একটা মতামতের ব্যাপার আছে, আরেকটা হলো একটা পলিটিক্যাল দিক আছে। পলিটিক্যাল দিক যেহেতু এখানে আপনার ভারতের যে পানি শাসন, আমাদের যে নদী শাসন, এইটার যে একটা কনসিকুয়েন্স, যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে সাফার করছে, সেই কারণে এখানে আমাদের বিকল্প ব্যবস্থা নেওয়ার একটা দাবি দীর্ঘদিন থেকে আছে। সেই দাবির ক্ষেত্রে তিস্তা প্রকল্প, এই বিষয়গুলো যখন আসে সামনে, তখন বিষয়গুলো এমন ভাবে আসে যে এটা একটা কাউন্টার মেজার আকারে নেওয়া হচ্ছে। যে কাউন্টার মেজারটা ডেফিনেটলি ভারতের যে আপনার আমাদের যে তার যে নদী শাসনের পলিসি, তাকে বাইপাস করা বা তাকে তার বিরুদ্ধে বা সেটাকে আপনার কি বলে যে সেটার কাউন্টার হিসাবে কি ধরনের মেজার আমরা নিতে পারি, এইভাবে রিডিং হয়। সেই রিডিং এর ক্ষেত্রে যারা ভারতের স্বার্থের দিক থেকে চিন্তা করে, তারা সবসময় চায় যে এটাতে না হোক, এটার ব্যাপারে তারা ভিন্ন রকম মতামত উৎপাদন করার চেষ্টা করে। এটা অনেক আগে থেকে হয়ে আসছে। বাট এইটার একটা কূটনৈতিক বা জিওপলিটিক্যাল দিকও আছে। চায়না এখানে আপনার এঙ্গেজ হতে খুবই আগ্রহী, বরাবরই আগ্রহী, কিন্তু সেই এঙ্গেজমেন্টের প্রাইসটা কেমন হবে, সেই এঙ্গেজমেন্টের পরেও যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ওয়ার্কিং রিলেশন এখনো তৈরি করা যাচ্ছে না, একটা ক্রাইসিস রয়েই যাচ্ছে। ফলে এই অবস্থায় যদি আমরা তিস্তাটাকে এইভাবে আগায় নেই, তাহলে ভারতের দিক থেকে আর কি কি প্রতিবন্ধকতা হইতে পারে সেটার একটা মেজারমেন্ট যারা নিয়ে কাজ করছেন তাদের আছে। কিন্তু এই ব্যাপারে বাংলাদেশের মানুষের একটা পজিশন আছে। তারা চায় ভারত যে ক্ষতিটা করছে আমাদের, তিস্তার পানি না পেয়ে আমাদের যে ক্ষতিটা হচ্ছে পুরো অঞ্চল জুড়ে, এইটার একটা কাউন্টার মেজার বাংলাদেশ সরকার নেই। এটা বিগত প্রত্যেক সরকারের কাছে এটা দাবি ছিল। ফলে এই জনস্বার্থ বিবেচনা করে সরকার যদি এই মেজারমেন্টের, এইটার যদি একটা কাউন্টার মেজার নিতে পারে, ডেফিনেটলি এটা সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং তার যে বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতি এবং জনবান্ধব তার যে আপনার রাজনীতি, সেই রাজনীতিকে অনেক ভালোভাবে রিফ্লেক্ট করবে। এবং সেই রিফ্লেকশন মোকাবেলা করার ক্ষেত্রে তার চায়না, আমেরিকা এবং জোট নিরপেক্ষ যে জিয়া রহমানের পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির উপর ভর করে আগানো এবং ভারতের সমস্ত আপত্তি উপেক্ষা করে কিভাবে বাস্তবায়ন করা যায়। কিন্তু আপনি যে বলছিলেন যে এর জন্য আসলে চ্যালেঞ্জগুলো মেজার করা হচ্ছে, আপনার কি মনে হয় এর জন্য ধরেন কি কি মাশুলও দিতে হবে? একটা কাজ করতে গেলে ওই যে প্রতিবন্ধকতা, ধরেন পুশিন হচ্ছে, সীমান্ত উত্তেজনা হচ্ছে, আরো নানান রকম বিষয় ভারতের পক্ষ থেকে দেখা যাচ্ছে, আরো কি কি হতে পারে আসলে, এবং সেটা সহ্য করার মতো সক্ষমতা আছে তো বাংলাদেশ? এখন রাইট, এগুলো থাকবে। তার মানে ভারত এটা বন্ধ করার জন্য এখানে নানা রকম বিশেষজ্ঞতা, প্রথমত কনফিউশন তৈরি করবে যে এটা হইলে আরো ক্ষতি হবে এই সেই। তারপরে সেটা না পাইলে সে নানাভাবে থামানোর চেষ্টা করবে। সেটা তো বোঝাই যাচ্ছে। ভারত যে জিনিসগুলো চায় না, সেটা সে সরাসরি বার্গেনিং না করতে পারলে
সে ছলে বলে কৌশলে করে, সে এটা নানাভাবে করে এবং এমন ভাবে করে যাতে আপনার কি বলবো একটা অস্থিতিশীলতার মধ্যে দিয়ে আপনার এই জিনিসগুলো যাতে আগাইতে না পারে, তার নানা রকম চেষ্টা অতীতে আমরা দেখছি। কিন্তু সেটাকে কাউন্টার করার জন্য এখানে একটা ন্যাশনাল ঐক্যের কথা বলা হচ্ছে। সেই ন্যাশনাল ঐক্য এখন ভারত যে বিষয়ে আগ্রহী না, সেখানে বাংলাদেশের ভবিষ্যৎ বা বাংলাদেশের স্বার্থ লুকায় আছে বা নিহিত আছে। এটা বিরোধী দল, এখনকার বিরোধী দল, সরকারি দল, বাংলাদেশের জনগণ উভয়ই মনে করে। ফলে ভারতের দিক থেকে যদি নানা রকম প্রতিবন্ধকতা হবে কি করে, এটা যদি মনে করে যে তাহলে ওয়ার্কিং রিলেশনটা হবে বাংলাদেশের স্বার্থে যা যা জরুরি এটা বাংলাদেশ করবে, এটা ভারতকে মেনে নিয়েই ওয়ার্কিং রিলেশন করতে হবে। ভারতের স্বার্থে এখানে পদ্মা প্রকল্প যদি আমাদের দরকার হয়, তিস্তা প্রকল্প যদি আমাদের দরকার হয়, এটা তো বাংলাদেশের স্বার্থে আমরা করব। সেখানে ভারতের আসলে করার কিছু নাই। ফলে ভারত যদি এখানে অতীতে যেভাবে ফাংশন করার চেষ্টা করছে সেভাবে ফাংশন করে ফায়দা হাসিল করার চেষ্টা করে, এখানে ভারত বিরোধিতা আরো শক্তিশালী হবে, যেটা অলরেডি এনাফ শক্তিশালী, যেটা গণঅভ্যুত্থানের একটা বড় প্রমাণ আপনারা দেখতে পাইছেন। এটা আরো শক্তিশালী হবে। এবং এখন যেহেতু এখানে একটা ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে একটা জাতীয় ঐক্যের মধ্যে বাংলাদেশ এখন বিরাজ করে এখনো পর্যন্ত, ফলে এই ধরনের প্রকল্পগুলোর পলিটিক্যাল কনসিকুয়েন্স সরকারকে অনেক বেশি জনপ্রিয় করবে, পলিটিক্যালি অনেক বেশি জনপ্রিয় করবে। তো এইটা এখন ভারত যদি এটা মনে করে এটা থামাইতে চেষ্টা করবে, এটা তো সরাসরি হস্তক্ষেপের মতো হবে এবং এটা আরো আত্মঘাতী হবে ভারতের জন্য। ভারত তো হাসিনা কেন্দ্রিক পররাষ্ট্রনীতি করে অলরেডি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের জন্য আত্মঘাতী হবেন একটা দেশের মানুষ যদি চূড়ান্ত ভাবে ভারত বিরোধী হয়ে যায়, চূড়ান্ত ভাবে যদি মানে অনন্তকালের জন্য শত্রু তাকেই অ্যাবসুলেট ধরে নেয়, তাহলে এখানে ওয়ার্কিং রিলেশন কিভাবে করবে? তাহলে দুই দেশের সিকিউরিটির জন্য যে কোঅপারেশনের কথা বলা হয়, এই দুই দেশে তো গণতন্ত্র পরায়ণ মানুষ আছে, দুই দেশে তো পিপল টু পিপল রিলেশনের ব্যাপারে আগ্রহী মানুষ আছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে না ফর দ্য লং টাইম? ভারতের জন্য আত্মঘাতী হবে, বাংলাদেশের জন্য হবে না? বাংলাদেশের জন্য তো আত্মঘাতী হয়েই রয়েছে। বাংলাদেশের জন্য তো আত্মঘাতী হয়েছে দেখে 18 বছর ফ্যাসিবাদের কবলে দেশ নিহত ছিল। বাংলাদেশ তো হারানোর কিছু নেই। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্ত কিছুর ব্যাপারে দায় নিতে হবে ভারতকে। এখনো পর্যন্ত হাসিনাকে তারা আশ্রয় দিয়ে রাখছে, এটা কনভিক্টেড আসামি, কিলার, এই দায় ভারতকে নিতে হবে না? তো ফলে সব মিলাই একটা কোর্ট মানে বল তো ভারতের কোর্টে, বাংলাদেশ ওয়ার্কিং রিলেশন করতে আগ্রহী, এটা তো শুরু থেকে বলা হচ্ছে। সেই আগ্রহের ব্যাপারটা আপনি কিভাবে হবে, সেটা তো মিউচুয়াল ট্রাস্টের ব্যাপার আগে নিশ্চিত করতে হবে। এবং সে ট্রাস্ট আসবে কখন? যখন আপনি আমার ইন্টারেস্টকে রেসপেক্ট করবেন। কিন্তু আমার ইন্টারেস্টের ব্যাপারে আপনি যখন রেসপেক্ট করবেন না, আপনি তো আশা করতে পারেন না যে আমি আপনার ইন্টারেস্টের ব্যাপারে রেসপেক্ট করবো বা প্রোটেক্ট করবো। আপনি বলছেন ভারতের ব্যাপারে আওয়ামী লীগের ব্যাপারে জাতীয় একটা ঐকমত্য তৈরি হয়েছে, মানে এই ঐকমত্যটা কি? বিশেষ করে যদি বলি আওয়ামী লীগের ব্যাপারে জাতীয় ঐকমত্যটা কি? জাতীয় ঐক্যমত হলে আওয়ামী লীগ কোন রাজনৈতিক অর্গানাইজেশন না, এটা একটা মাফিয়া তন্ত্র, এটা একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন। এবং তার ব্যাপারে জাতীয় ঐক্যমত এখানে বিরোধিতা আছে, এখানে এক দল আরেক দলের বিরুদ্ধে চরম বিষোদ্গার করে, চরম প্রোপাগান্ডা করে, ঠিক আছে। বাট আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের পলিটিক্যাল স্পেস এখানে নাই করে দেওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যমত আছে। কেউ আর আওয়ামী লীগকে রাজনৈতিক শক্তি মনে করে না। কিন্তু মানে যদি বলি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন বক্তব্য যা শোনা যায়, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাম দলগুলো যেভাবে কথা বলছে, বা ধরেন আগের সেই ফ্যাসিস্ট আমলের সহযোগী জাতীয় পার্টি তারা যেভাবে কথা বলছে, তারাও তো দেশের আসলে অংশ। আওয়ামী লীগের এত ভোটার এতবার ক্ষমতায় থাকলো, এতবার বিরোধী দলে গেল, মুক্তিযুদ্ধ থেকে মানে ঐতিহাসিক যে বিশ্লেষণ আছে, তারপরে আওয়ামী লীগ একদম মানে কোনো রাজনৈতিক দলই না, তাদের কোনো পলিটিক্যাল স্পেসই নাই। এটার ব্যাপারে জাতীয় ঐকমত কিভাবে হলো? তাদের সমর্থকদের তো এই ব্যাপারে ঐকমত নাই। তাদের সমর্থকদের ঐক্যমত আছে। সেটা কি? সেটা হলো আমরা শুরু থেকে বলছিলাম ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করার কথা। যারা আওয়ামী লীগের অপরাধী, ফৌজদারি অপরাধ করছে, তাদেরকে বিচারের আওতায় আনেন। আর যারা এটাকে রাজনীতি মনে করে, এটাকে রাজনীতি মনে করা কোনো অপরাধ না, এটা ভুল হইতে পারে। এখন কেউ ভুল বা সঠিক এটা জাজ করার দায়িত্ব তো আমার না, অন্য কেউ জাজ করতে পারবে না, এই মোরাল পুলিশিং করা যাবে না। তো ভুল ইডিওলজির কারণে তাদেরকে একটা পলিটিক্যাল রিকনসিলিয়েশনের মধ্যে আনেন, যে একটা গণতান্ত্রিক রাজনীতি হলে এরকম আর আওয়ামী লীগ হলে এরকম। ফলে তুমি তোমার পলিটিক্যাল রাইট চর্চা করো, বাট নট আওয়ামী লীগ। তো এটা না করে বিগত ইন্টারিম সরকার এটা না করে ৭১-এর কারণে জামাতকে আওয়ামী লীগ যেভাবে ট্রিট করছে, ঠিক আওয়ামী লীগকে সেভাবে ট্রিট করা হচ্ছে ২৪-এর কারণে। রিকনসিলিয়েশনটা করা হয় না। রিকনসিলিয়েশন না করলে জাতীয়করণ হয় না। তখন আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আপনারা নির্বাচনটা দেন, নির্বাচনটা রিকনসিলিয়েশনের কাজ করবে। যদি নির্বাচনে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ থাকবে না নির্বাচনে, এই বিষয়েও সবাই ঐক্যমত ছিল। তো আওয়ামী লীগ বিহীন যখন নির্বাচনটা হবে, আওয়ামী লীগের যারা সমর্থক তারা তো বিভিন্ন মার্কায় ভোট টোট দেওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ উত্তর বাস্তবতায় মানে পোস্ট আওয়ামী লীগ পিরিয়ডের মধ্যে নিজেদেরকে রূপান্তর ঘটাবে। এবং দেখেন আপনি এই নির্বাচনে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে আওয়ামী লীগের যারা সমর্থক তারা তো ভোট দিয়েছে। এখানে আওয়ামী লীগের মার্কা ছিল না, নৌকা মার্কা ছিল না, ধানের শীষ, দাড়িপাল্লা, অন্যান্য মার্কার ভোট দেওয়ার মধ্য দিয়ে তারাও তাদের রাজনৈতিক অধিকার চর্চা করার যে স্পেস, এটাকে আওয়ামী লীগের বাইরে নিয়ে গেছে, প্রসারিত করেছে। ফলে পোস্ট আওয়ামী লীগ
এরার মধ্যে আমরা প্রবেশ করে গেছি। আওয়ামী লীগের সমর্থন অবশ্যই আছে। তখন যে বিএনপি নেতাকর্মীদের যে প্রতিশ্রুতি দেওয়া যেত যে আপনাদের রক্ষণাবেক্ষণ এখন আমরা করব, মানে এই করবে তো, হ্যাঁ এরকম বিষয় করছে আসলে তো। হ্যাঁ আওয়ামী লীগ না শুধু, না, সমস্ত কিন্তু নাগরিকের ধরেন- রক্ষণাবেক্ষণ করতে হবে সরকারকে। হ্যাঁ, কিন্তু এই যে প্রতিশ্রুতি যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদের রক্ষণাবেক্ষণ করা হবে এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া, এবং শেখ হাসিনাও আওয়ামী লীগের নেতাকর্মী রক্ষণাবেক্ষণ করার কথা কেউ তো বলে নাই। এখানে বাংলাদেশের যারা অপরাধী, সেটা আওয়ামী লীগের হোক অন্য আমলের হোক, যে কোনো ফৌজদারি অপরাধীকে লালন পালন করার দায়িত্ব কেউ তো নিবে নিশ্চয়ই না, না। কেউ নিবে না, এটা কেউ বলে নাই। হ্যাঁ। আওয়ামী লীগ করাটা কোনো অপরাধ না, আমি বারবার বলতেছি। জি। ফলে আওয়ামী লীগের যারা সমর্থক তারা বিভিন্ন মার্কায় ভোট দেওয়ার মধ্য দিয়ে এখানে একটা রিকনসিলিয়েশন প্রক্রিয়া তারা শামিল হয়েছে। তাদের যে গণতান্ত্রিক পছন্দের মার্কাটা ছিল সেই পছন্দের মার্কাটায় ভোট দেওয়ার সুযোগ ছিল না প্রথমত, এবং তাদের তারপর পছন্দের মার্কার, তাদের পছন্দের মার্কার সুযোগটা তো তাদের কারণে যায়নি। তাদের মার্কার সুযোগটা তো একটা হাসিনা এবং তার যে নেতৃস্থানীয় যারা পালাতক, যারা অপরাধী, তাদের কারণে গিয়েছে। জি। আমি বলছি সাধারণ সমর্থক যারা, কারণটা যারা স্পষ্ট, আওয়ামী লীগকে জনাব ভালোবাসে। রেজাউল করিম রনি, কারণটা স্পষ্ট, কিন্তু সাধারণ মানুষের যে ভোটাধিকারের যে ব্যাপারটা, তারা যদি ভোট দিতে চায় সেই মার্কাটায়, তারা তো সেটা পেল না। মানে আপনি গণতন্ত্রপন্থী বলে আপনি শুরুতেই নিজেকে ওকে, বলছিলেন। থ্যাংক ইউ, আই গট ইউর পয়েন্ট। তারা যদি ভোট দিতে চায় সেক্ষেত্রে একটা দায়িত্ব আছে, যেই মার্কা যে রাজনীতিকে তারা ভোট দিতে চায় সেই রাজনীতিকে মেইন স্ট্রিম রাখা, সেই রাজনীতিকে ভোট দানের উপযোগী রাখার একটা দায়িত্ব তাদের ছিল। সেটা কি তারা বিগত সময়ে যখন ইলেকশন গুলো বর্জন করলো, বিএনপি এবং অন্যান্য গণতান্ত্রিক দল এবং হাসিনা যখন ভোট চুরির নির্বাচন করলো, সেই যে গণ আন্দোলনের ডাক হলো, সেখানে কি তারা সামিল হয়েছিল? আওয়ামী লীগ করলেও তাদের সামিল হওয়া উচিত ছিল যে নো, আপনি এইভাবে ভোটাধিকার হরণ করতে পারেন না। ফলে হ্যাঁ, আপনার এটা কনসিকুয়েন্স আছে। আপনার কিন্তু সামিল তো হলো শেষ পর্যন্ত, সামিল তো হলো না শেষ পর্যন্ত। ধরেন জুলাইয়ের আন্দোলন যেখানে সেখানে অনেক আওয়ামী লীগ সমর্থকেরা বা আগে ছাত্রলীগ তারা সামিল হয়েছিল। আরো খুব ভালো পয়েন্ট, থ্যাংক ইউ। আওয়ামী লীগ যারা আন্দোলনে সামিল হয়েছিল তারা কি হাসিনাকে রক্ষার জন্য সামিল হয়েছিল জুলাই আন্দোলনে? না, নৌকামাকে এই পয়েন্ট তো আলোচনা হয় নাই, এই পয়েন্ট তো আলোচনা হয় নাই। নৌকা মার্কায় ভোট দিবে কিনা সেই পয়েন্ট তো আলোচনা হয় নাই। তখন একটা সরকার পতনের আন্দোলনে সবাই সামিল হয়েছিল, তারা ত্যাক্ত বিরক্ত ছিল, কিন্তু সামনে আর কোনোদিন হাসিনা আসতে পারবে না, এই জন্য আন্দোলন হয়েছিল। লেট মি এক্সপ্লেইন মাই পয়েন্ট। যখন বন্দুকের মুখে মানুষ নামে, বন্দুকের গুলির মুখে নামে আওয়ামী লীগ সমর্থক হয়েও, সে ভোট দেওয়া, সে আওয়ামী লীগকে তালাক দিয়েই নামে, খারিজ করেই নামে, সে যত বড় আওয়ামী লীগেরই হোক। ভোট তো এখানে পরের প্রশ্ন। সে আওয়ামী লীগের জানাজা পড়ার জন্য নামছে 24-এ, ভোট দেওয়ার জন্য তো দূরের কথা, ভোটের প্রশ্নই আসবে না, কারণ সে বন্দুকের মুখে নামতে হয়েছে তাকে। এটা কোনো ফুলসজ্জা ছিল না। না, নিশ্চয়ই ফুলসজ্জা 71-এও ছিল না, কিন্তু সেই 71-এর বিরোধী শক্তি জামাত এখন পূর্ণ দর্পে, মানে দম্ভ সহ। এটা আওয়ামী লীগের অবদান। জামাতকে এম্পাওয়ার করছে আওয়ামী লীগ। তারা গুপ্ত অবস্থায় আওয়ামী লীগের মধ্যে ছিল, আওয়ামী লীগ তাদেরকে নিয়ে নিছিল, নিয়ে এম্পাওয়ার করছে, আজকে যার কারণে বাংলাদেশ ভুক্তভোগী। জামাতকে এই জায়গায় আনার কৃতিত্ব আওয়ামী লীগের। বিএনপি পলিটিক্যাল জোট করছে, ঠিক আছে, আন্দোলন করার কারণে, কিন্তু বিএনপি জামাতের রাজনীতিকে বিকশিত করার কোনো কাজ করে না, যার মতো ছিল সেটা বোঝা যাচ্ছে। বিএনপির রাজনীতি, জামাতের রাজনীতি বিকশিত হয়েছে আওয়ামী লীগের মধ্যে, তারপরেও বিকশিত কি করে করলো না? মানে তারা মন্ত্রী এমপি কোয়ালিশনের সময়, মন্ত্রী এমপি কোয়ালিশন তো এটা আওয়ামী লীগও করছে। 96 আন্দোলন করছে না একসাথে, তারা আওয়ামী লীগ করে নাই? জামাতের সাথে এরশাদ জোট করে নাই? জামাতের সাথে সবাই জোট করছে, কিন্তু জামাতের রাজনীতি শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের মধ্যে থেকে। তো সেই একইভাবে তো আওয়ামী লীগের সাথেও সবাই গেছে, তাই না? আওয়ামী লীগের সাথে জামাত গেছে, জাতীয় পার্টি গেছে, বিএনপিও একসাথে আন্দোলন করেছে, তো সবাই তো গেছে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন, বিএনপি আওয়ামী লীগ সবাই একসাথে। তো আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ এরশাদের সাথে ইলেকশনে চলে গেছিল, কিন্তু তার আগে আন্দোলন করেছিল আওয়ামী লীগ, জাতীয় বেমান ঘোষণা দিয়ে তারপরে গিয়েছিল। পরে বেগম খালেদা জিয়া যখন অনর অবস্থানে নিল, তখন তারা আসলো, যে তারপরও তারা নির্বাচনে পরাজিত হয়েছিল। মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা ছিল। রাজনৈতিক ইতিহাসে সবারই টুকটাক মানে খুব স্বচ্ছ ইতিহাস বলে মনে হয় না, কিছু আছে, কিন্তু মানে স্বচ্ছ না থাকলেও এখানে পজিশন, ডেমোক্রেসির পক্ষে, ডেমোক্রেসির ব্যাপারে একটা পজিশনিং এর ব্যাপারে কার একটা কনসিস্টেন্সি আছে, কার একটা ধারাবাহিকতা আছে, এটা তো আমরা দেখবো। আওয়ামী লীগ মানে হলো মিথ্যাবাদী, আওয়ামী লীগ মানে হলো ন্যারেটিভ, আওয়ামী লীগ মানে হলো গায়ের জোর, আওয়ামী লীগ মানে হলো সন্ত্রাস, আওয়ামী লীগ মানে হলো ভয়। এই যে একটা স্ট্রাকচার দাঁড়ায় গেছে ঐতিহাসিক ভাবে, সেই লগি বইটা থেকে শুরু করে এই পর্যন্ত, এই জায়গা থেকে। আচ্ছা, আরেকটা হলো আওয়ামী লীগ নিয়ে যে এত কথা বলতেছি আমরা, আওয়ামী লীগ নিজে কি চায় রাজনীতিতে ফেরত আসতে? মনে তো হয় না। সে চাইলে সে তো পলিটিক্যাল ভাষায় কথা বলতো, সে তো এখনো হুমকির ভাষায় কথা বলে, সে এখনো তো সন্ত্রাসের ভাষায় কথা বলে। বাংলাদেশের জনগণকে ভয় দেখায় কিছু হয়? জি, খুবই আপনি মানে কথা বলছেন, কিন্তু আপনি নিজে যেহেতু ডেমোক্রেসির কথা দিয়ে শুরুতে করলেন, তো ডেমোক্রেটিক্যালি মানে মানুষের হাতেই কেন ভোটাধিকারটা ছেড়ে দেওয়া হলো না, যে তোমরা ভোট দিয়ে বয়কট করো আওয়ামী লীগকে? আওয়ামী লীগের যে ইতিহাস, সেটা যেমন আপনি দেখছেন, জুলাইয়ে আওয়ামী লীগের ইতিহাস সবাই দেখেছে। জি, শুনেন আপু, ডেমোক্রেসিতে কখনোই কোনো ফ্যাসিজমকে এক্সেপশন আকারে বিবেচনা করা হয় না। পৃথিবীর কোনো জায়গায় করা হয় না, গণঅভ্যুত্থানের পরে পৃথিবীর কোনো দেশে করা হয়নি। একটা উদাহরণ দেখান যে একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পরে সেই শক্তিকে এক্সেপশন আকারে বিবেচনা করা হয়েছে, উইদাউট পানিশমেন্ট, উইদাউট বিচার। একটা জায়গায় দেখেন আপনি, তো বিচারটা তো শুরুই হলো না, বিচার অপেক্ষা করেন, বিচার হোক। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন, বিচার হোক, যারা আছে সবার বিচার হোক। বিচার হওয়ার পরে আওয়ামী লীগ পলিটিক্যালি আসবে কিনা সেই সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে দেন। আচ্ছা, মানে জনগণের আসলে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, হয় বিএনপি জামাত মিলে একটা মানে তারা একটা সংসদে বসে বা অন্তর্বর্তী সরকার জনগণের না, আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগকে নিতে দেন।
আওয়ামী লীগের সিদ্ধান্তটা আওয়ামী লীগকে নিতে দেন। আওয়ামী লীগ পলিটিক্যালি কিভাবে অ্যাক্ট করে, তারা যে গুজব ছড়ায় এখনো, তারা যে এখনো মুখ্যতা করে, প্রপাগান্ডা তাদের করে, ভুল সঠিক তারা সিদ্ধান্ত নেয়, কিন্তু জনগণের হাতে সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নেবে। ইউ ক্যান নট চেঞ্জ এনিথিং অ্যাবাউট আওয়ামী লীগ। জনগণের হাতে সিদ্ধান্তটা নাই, হয় অন্তর্বর্তী সরকার। জনগণ বলে একটা ফেক ধারণা, জনগণ কোথা পাইলেন আপনি? জনগণ আমি বলবো আমার জনগণ, আপনি বলবেন আপনার জনগণ। একদম তাই, একদম। জনগণ বলে এগুলা বললেন না, জনগণ কোথায় ভোট দেবে, এখানে প্রমাণ করবে, যেমন করে বিএনপি কে নিয়ে আসলো 2-3 ভোট তো দিতে ভাই, ভোট তো আওয়ামী লীগের লোকজন ভোট দেয় নাই, ধানের শীষে দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই, দিছে তো। আমরা একটা পোস্ট আওয়ামী লীগ পিরিয়ডে প্রবেশ করে গেছি, এই ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের চ্যাপ্টার থেকে বাংলাদেশ বের হয়ে গেছে। হ্যাঁ, সংগঠন হিসেবে আওয়ামী লীগ রয়ে গেছে, সেটা কিভাবে ডিল করবে সেটা আওয়ামী লীগের প্রশ্ন, কিন্তু পলিটিক্যাল পেরিফেরিতে, পলিটিক্যাল সিনারিওতে, ন্যাশনাল পলিটিক্যাল জামাতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটা একটা করা মানে সমালোচনা খুব আলোচিত না হলেও ওই সময়, কারণ ওই সময় অনেক বড় বাস্তবতা ছিল, এটাকে একটা সঠিক সিদ্ধান্ত ছিল। তাদেরও যুদ্ধাপরাধে তাদের একটা মানে ইতিহাস আছে, এটাও একটা ভালো সিদ্ধান্ত ছিল নিষিদ্ধ করে রাখা। সেটা আওয়ামী লীগ জানবে, সেই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিছে, সিদ্ধান্ত আমি নেই, আমরা আছে না। আপনার তো নিশ্চয়ই বলবার আছে যে আমরা জনগণ হিসেবে, বিশ্লেষক হিসেবে রাজনীতি আমরা ডেফিনেটলি অন্যায় হইছে দেখে তো জামাতের লোকজন আরো বিক্ষুব্ধ হয়ে গণঅভ্যুত্থানে ব্যাপকভাবে অংশ নিছে, বন্দুকের সামনে বুক পাইতে দিছে। ডেফিনেটলি অন্যায় হইছে, অন্যায় যে হইছে এটা প্রশ্ন করার অবকাশ নেই। শোনেন, পাপ বাপরেও ছাড়ে নাই, কন্যারেও ছাড়ে নাই। আওয়ামী লীগ জামাতের সাথে যা যা করছে, জামাত বিএনপির সাথে যা যা, সবকিছু তার কপালে ফেরত আসছে, সবকিছু তার কপালে ফেরত আসছে। এগুলো করতে হয় না, এটা একটা মানে আল্লাহর বিচারের নিদর্শন। বাপরেও ছাড়ে না, একই থিওরি। মানে আওয়ামী লীগের আমলে জামাত বিএনপি যেভাবে নিষ্পেষিত হয়েছে, সেটাও কি পাপ বাপকে ছাড়ে না, এই থিওরি? ডেফিনেটলি তারাও পাপ করছিল, তারা জনগণকে, তারা কি আগে ভালো শাসন করছিল, তারা কি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করছিল? করে নাই তো। যে কারণে জনগণ, তারা যে দীর্ঘ সময় আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হয়েছে, মানুষ তো তাদের ডাকে সাড়া দেয়নি। কেন দেয়নি? ট্রাস্ট করতে পারেনি। বিএনপি জামাতকে তার মানে আমাদের একটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট ছিল ভোটের মাঠে। আমরা যেটা দেখেছি যে আগের সরকারের আমল বা ক্ষমতাসীনদের উপর এতটাই বিরক্ত থাকতো মানুষ যে আগের আমলের মানে তার অপোজিশন পার্টিকে নিয়ে আসা হয়তো ক্ষমতায়, মানে এরকম একটা দেখে দেখে আমাদের অভ্যস্ততা ছিল। একদমই মানে কয়েকটা মেকি নির্বাচনের আগ পর্যন্ত এই ঘটনাটাই আমরা দেখতাম। তো এখন যেমন করে মানে ক্ষমতাসীনদের দ্বারা বিরক্ত হয়ে ওই বাইনারি রাজনীতিতে আসতো, এখনো কি এদের উপর বিরক্ত হয়ে এদের পাপের ফসল হিসাবে সামনে আওয়ামী লীগ অপেক্ষমান? আওয়ামী লীগের সিনারির বাইরে বাংলাদেশ বের হয়ে গেছে। আপনি এখানে আওয়ামী লীগ দেখেন কোথায়? জামাত অলরেডি একটা হিউজ শক্তি নিয়ে হাজির হয়েছে। জামাত সিনারির বাইরে ঢুকে গেল হিউজ শক্তি নিয়ে। জামাত তো সিনারির বাইরে চলে যাওয়ার কথা ছিল। জামাতও তো সিনারির বাইরে ছিল না। 71 জামাত অলওয়েজ প্রো এস্টাবলিশমেন্ট পার্টি। এই যে আপনারা জামাতকে এভাবে মিসরিড করেন, জামাতকে আওয়ামী লীগও মিসরিড করতো, বাংলাদেশের লোকসভা থেকে মিসরিড করতেছে। জামাত মাঠে ছিল, জামাত সরকারের ভিতরে ছিল, কোথায় বাইরে ছিল? জামাত বিপুলভাবে আওয়ামী লীগের ভিতরে ছিল, ছাত্রলীগের ভিতরে ছিল। জামাত কোথায় বাইরে ছিল? জামাত অলওয়েজ আছে বলে শোনা যায়। বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে বলে বিএনপির ভিতরে, এটা তাদের রাজনীতি। ডেফিনেটলি বিএনপির ভিতরে আছে, এটা তো বিএনপির লোকজনই বলে, নাহলে গুপ্ত কথাটা এত এখন যে চারদিকে শোনা যাচ্ছে, কোথা থেকে শোনা যাচ্ছে? ফলে জামাতকে আমরা খুবই আন্ডারমাইন করে দেখছি। জামাত আওয়ামী লীগের ভিতরেই ছিল, সিনারির বাইরে ছিল না। কিন্তু আওয়ামী লীগ পলিটিক্যাল সিনারির বাইরে। একটা দেখেন এখানে বারবার যে পয়েন্টটা মিসিং হচ্ছে সেটা হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান ইটসেলফ একটা ফেনোমেনা, ইটস দ্য সাবজেক্টিভ ফেনোমেনা, ইজ দ্য ডিটারমিনিং ফেনোমেনা। ফলে গণঅভ্যুত্থান ডিটারমাইন করে দিয়েছে আওয়ামী লীগের ভাগ্য, ভবিষ্যৎ। এখানে আওয়ামী লীগ বিএনপি জামাতের ঝগড়া না। আওয়ামী লীগ বিএনপির যে জামাত পলিটিক্যাল যে আপনার কেওয়াস, তাদের যে পলিটিক্যাল এবং পলিটিক্যাল কেওয়াসের মধ্যে একটা আর্ট থাকে, পলিটিক্যাল কেওয়াসের মধ্যে একটা নেগোসিয়েশনের পয়েন্ট থাকে, এগুলো সবকিছু হাসিনা বন্ধ করে দিয়েছিল। দ্যাটস ওয়াই গণঅভ্যুত্থানই একমাত্র পথ ছিল। তো এটা তো আওয়ামী লীগের অর্জন। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তার যে বিতাড়িত হওয়া এবং ভারতে আশ্রয় নেওয়া, এটা তো আওয়ামী লীগের কামাই, আওয়ামী লীগের অর্জন। এটাতে কেউ এখানে বারবার তো বলা হচ্ছে যে এইভাবে ইলেকশন করেন না। 14তে বলছি আমরা, 18তে বলছি আমরা, 24-এ বলছি আমরা। আমাদের কথা শুনছে, আমাদেরকে পশুর মতো ট্রিট করা হয়েছে। আমরা তো সবসময় ভয়েস রেজ করার চেষ্টা করছি। আমরা তো বারবার বলছি যে দেখেন আপনারা একটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে ফেরেন। আওয়ামী লীগের সমস্ত লোক খারাপ, এই কথা তো আমরা একবারও বলি নাই। সমস্ত খারাপ লোক আওয়ামী লীগ করে। আওয়ামী লীগের লোকজন তো শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে হাসিনার এই আওয়ামী লীগ থেকে। এটা মাফিয়া তন্ত্র হয়ে গেছিল, এটা একটা অলিগার দ্বারা ঘেরাও করে। এটা একটা কি জিনিস? এই হারুনের ভাতের হোটেল থেকে শুরু করে বেনজির, এগুলিতে দেশ চলে। জনগণের সাথে কোনো সম্পর্ক ছিল? কতগুলো ক্যাডার, ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা বাহিনী ছাড়া কোনো জনগণের সাথে সম্পর্ক ছিল আওয়ামী লীগের শেষ পর্যন্ত? জনগণকে মিথ্যা বয়ান দেওয়া ছাড়া। যে তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। তাদের মধ্যে অনেক অপরাধ আছে, মানে একদম হত্যা, গুম থেকে শুরু করে দুর্নীতি নানান প্রকারে। তো তাদের বিরুদ্ধে সেই বিচার চলবে। এবং গুমের কথা আপনি চিন্তা করতে পারেন, বাংলাদেশে যেভাবে গুম করা হয়েছে নিজেদের নাগরিকদেরকে, এটা কোনো রাজনৈতিক শক্তি? এটা কোনো মানুষ করে? একটা পরিবারের দিকে তাকানো যায়? আপনি মায়ের ডাকের প্রোগ্রামগুলোতে আজকে যান, ছোট ছোট বাচ্চাদের দিকে আপনি তাকান, সেটা হয়? আপনি এইভাবে দমন করবেন? ছিল না, মানে সেটা তাদের ডিক্লেয়ার্ড আদর্শিক অবস্থান ছিল না। সেটি তাদেরকে মুখে মুখে তখনও অপরাধী বলতে হয়েছে। আদর্শ দিয়ে রাজনীতি হয় না। জামাতেরও আদর্শ গুপ্ত থাকা, এটা জামাতের আদর্শ ছিল না, তারপর তো তারা ছিল।
বিএনপির আদর্শ এরকম ছিল না যে মারপিট করে টিকা থাকা, আদর্শ না। আপনি সিচুয়েশন কি তৈরি করছেন? মুখের আদর্শের কথা দেখেন, আওয়ামী লীগ যে আদর্শের কথা বলে এটা একটা ফ্যাসিস্ট আদর্শ। বাঙালি জাতীয়তাবাদী এই যে এথনিসেন্ট্রিক রেসিয়াল যে আদর্শ, এটা একটা ট্রাইবাল ন্যাশনালিজম করে জাতিকে বিভক্ত করা। এখানে কেউ ইসলাম পালন করলে তাকে ধরে ধরে জঙ্গি জামাত হেফাজত বলা, এটা তো কোনো কালচার হইতে পারে না। আমি একটা অন্য আলোচনার দিকেও যাই, হরে দরের আলোচনাটার দিকে এখন আবার অন্যরকম হরে দরে হচ্ছে কিনা সেদিকেও একটু আলোচনা যেতে চাই। হবে তো, কারণ এটা আওয়ামী লীগ এই যে রিঅ্যাকশনটা তৈরি করছে, ফলে এখন আপনি যদি টিপ পরেন, আপনি যদি ওয়েস্টার্ন ড্রেস পরে চলেন, হ্যাঁ আপনাকে শাহবাগী নাস্তিক বলা হচ্ছে। কারণ এই প্র্যাকটিস তো আওয়ামী লীগ কালচারালি শুরু করছে, সমাজকে ডিভাইড করা। গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের প্র্যাকটিস কেন থাকবে? প্র্যাকটিস থেকে যায়, গণঅভ্যুত্থানের পরে প্র্যাকটিস থেকে যায়। মুক্তিযোদ্ধারা অনেকে ডাকাতিতে অংশ নিছিল, কিন্তু ডাকাতি করা মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল না। প্র্যাকটিস থেকে যায়, কারণ এটা প্র্যাকটিস একটা কালচারের সঙ্গে কালচারের ব্যাপার, এটা ওভারনাইট এটা হয়ে যায়। প্র্যাকটিসের সাথে সেই ডাকাতি সম্পর্কটা ঠিক বুঝলাম না। মানে মুক্তিযোদ্ধারা তো ফেরেশতা মানে ছিল না, মুক্তিযোদ্ধা তারা একটা পার্টিকুলার আদর্শের জন্য গেছিল। হ্যাঁ না না, অনেক মুক্তিযোদ্ধা ডাকাতিতে অংশগ্রহণ করে ফেলছিল না, হাতে অস্ত্র ছিল। হ্যাঁ ছিল তো, অস্ত্রের কারণে করছে। এটা কি এই জন্য কি ডাকাতি করা মুক্তিযুদ্ধের আদর্শ ছিল? ছিল না তো। একইভাবে জুলাই গণঅভ্যুত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, কিন্তু এই জন্য তো আমি বলছিলাম যে এটা একটা আওয়ামী লীগ একটা নফসানিয়াত, একটা ক্যারেক্টার। এটা আমি এই 5 তারিখের পরে আমার বক্তব্য কি ছিল, আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। কারণ হাসিনার আমলের এই পুরা কাঠামোর মধ্যে, সামাজিক কাঠামোর মধ্যে অনিয়মটাই নিয়ম। ঘুষ খাইয়া চাকরি হইলেও সে নিজেকে গর্বিত মনে করে। কোনো মোরাল স্ট্যান্ডার্ড তো ছিল না সোসাইটিতে। তো সেটা আওয়ামী লীগের টিআইবির বরাদ দিয়ে সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকার আমলে। তো আর আওয়ামী লীগের কেন হবে না? কেন হবে না? অন্তর্বর্তীকালীন সময়ে দুর্নীতিটা কেন হবে না? অন্তর্বর্তীকাল কারণ ওই আমলাতন্ত্র, ওই স্ট্রাকচার যেটা আমি বলতেছি, এটা শুধু হাসিনা ছিল না। এটার জন্য তো লেট ফ্যাসিজম বলতেছিলাম আমি, এই জন্য তো ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা বলতেছিলাম। ফলে তখন তো আরো ভাগিদার বাড়ছে। কেন হবে না দুর্নীতি বেশি? দুর্নীতি বেশি হয়তো স্বাভাবিক। ফলে এই জায়গা থেকে বাংলাদেশকে বের হইতে হবে। এখন বের হওয়ার প্রক্রিয়াটা খুব কঠিন হচ্ছে। বিতাড়িত করার পরেও দুর্নীতি বেশি হবে, এটাই স্বাভাবিক। না না, আওয়ামী লীগকে বিতাড়িত করার পরে দুর্নীতি বেশি হবে এটাই স্বাভাবিক না। আওয়ামী কাঠামোর মধ্যে থেকে ফাংশন করলে দুর্নীতি বেশি হবে এটাই স্বাভাবিক। মানে সেই আওয়ামী কাঠামোটা যদি এতই বড় হয়, তাহলে মানে আওয়ামী লীগকে অস্বীকার করে রাজনীতিটা হবে কি করে? অপ্রাসঙ্গিক স্পেস না দিয়ে রাজনীতিটা আওয়ামী কাঠামো বড় না, এটা যখন সোসাইটির মধ্যে ঢুকে যায়। আপনি দেখেন আজকে জার্মানিতে হিটলারের এরকম পতন হওয়ার পরেও সোসাইটির মধ্যে এখনো নানা জায়গায় ফ্যাসিবাদী নাৎসি চেতনা রয়ে গেছে। এটা কালচারাইজেশনের ব্যাপার। আওয়ামী চেতনা এটা তো আওয়ামী লীগের নামে কেউ করছে না, এখন জামাত সাইজা করতেছে, কেউ বিএনপি সাইজা করতেছে। আপনি সব জায়গায় আওয়ামী লীগ দেখতেছেন কেন? এটা তো একটা নফসানিয়াত। আওয়ামী লীগ নামে তো কেউ ঘুষ খাচ্ছে না, দুর্নীতি করতেছে না। ইন্টারিমের আমলে যে দুর্নীতি হয়েছে, এটা কি আওয়ামী লীগের নামে হয়েছে? আওয়ামী লীগের না, মানে এটা তাহলে ক্যারেক্টারের দোষ, এটা তাহলে একটা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। এটা তো বলছি নফসানিয়াত। আমার শব্দটা কি? নফসানিয়াত। নফসানিয়াতের বাংলা তো আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সই বলতে পারেন আপনি। ক্যারেক্টারিস্টিক্স, এবং ক্যারেক্টারিস্টিকটা ডেভেলপ করছে কে? ডেভেলপ করছে আওয়ামী লীগ। এই ক্যারেক্টারিস্টিক্স এর গুরু কে? এই ক্যারেক্টারিস্টিক্সের মডেল করছে কি? আওয়ামী লীগ। না, ঘুষ মানে দুর্নীতি তার আগেও ছিল, তার আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন থাকে না। আগে দুর্নীতি হইছে, এটা দুর্নীতি আকারে হইছে, কিন্তু আওয়ামী লীগের আমলে এটা নিয়ম হয়ে গিয়েছিল, এটা গর্ব, এটা কালচার হয়ে গিয়েছিল। দ্যাটস দ্য ডিফারেন্স। মানে সেটা যদি সবই যদি চলতে থাকে, মানে শুধু আওয়ামী লীগ নাই আর বাকি তার সব প্র্যাকটিস চলবে, তাহলে আসলে কি লাভটা হলো সেটা হচ্ছে কথা। আওয়ামী লীগ শব্দের মধ্যে আর কি সমস্যা ছিল? অনেক লাভ হইছে। এক নাম্বার লাভ হইলো আওয়ামী লীগ নাই, এবং এই জায়গা থেকে ফেরার প্রক্রিয়া শুরু হইছে। কোথায় শুরু হলো? একটা নির্বাচন হইছে যেখানে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারতো না, নির্বাচিত সরকার আসছে, এবং দুর্নীতির জিরো টলারেন্স এই সমস্ত কথা তো পিএম বলে নাই আমাদের। বলছে আমরা আস্তে আস্তে কমায় আনবো এবং দুর্নীতি মুক্ত করে কালচার ডেভেলপ করবো, দেন পরে দুর্নীতি মুক্তের দিকে আমরা আস্তে আস্তে যাবো। ওভারনাইট এটা হবে না। আচ্ছা, মানে কারণ এখানে দুর্নীতি, ঘুষ, লুটপাটের সর্বদলীয় ঐক্য বাই দিস টাইম ডেভেলপ করে গেছে। সর্বদলীয় ঐক্য, তারপরেও নির্বাচনে বলে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরেও মানে ইসলামী ব্যাংকে কি করে দখল করে। কে বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচনের? শুনেন নাই? কে বলছে ইঞ্জিনিয়ারিং হয়েছে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং কথা, ইঞ্জিনিয়ারিং শব্দটাই তো পপুলার হয়ে গেল। নির্বাচন ইঞ্জিনিয়ারিং জামাত সুস্পষ্টভাবে বলছে। কে বলছে? সংসদে কি বলছে? নির্বাচন ইঞ্জিনিয়ারিং সংসদে কি বলছে? এটা পলিটিক্যাল মাঠে বিরোধিতার জন্য বিরোধী দল, সরকারি দল কার্য করে, রেটরিক্স দেয়। সংসদে তারা কি আলোচনা? পাথর নিয়ে তারা মেনে নিয়েছে। বিদেশি পর্যবেক্ষক যারা ছিল এখানে, তারা কি বলছে? কেউ তো নির্বাচন নিয়ে কোনো ত্রুটি দেখায়নি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। না, কেউ দেখায় না। বিষয়টা তো কোথায় ঠিক হলো? মানে গণমাধ্যমের আলোচনায়, রাজনৈতিক আলোচনায় জামাতের নামে বলছেন বুকে পাথর নিয়ে তারা মেনে নিয়েছেন এই নির্বাচন। সেটা বলছে তারা। তাহলে আপনি খুশি হইতেন জামাত ক্ষমতায় আসলে? না, আমার খুশি হওয়ার তো জামাত নির্বাচিত হলে খুশি হইতেন? খুশি হওয়ার কোনো ব্যাপার না। খুব ব্যাপারটা হচ্ছে জামাত খুশি হইতো। জামাত সময় এটা বলছে কি? তারা বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কোন টাইপের, যে তারা ভাবছিল, যেহেতু তারা ফেসবুকে সরকার গঠন করতেছিল সকাল বিকাল ইলেকশনের আগে, এজন্য তারা ভাবছিল ভোট বাহিনী ভোটটাও মনে হয় দাঁড়িপাল্লায় দিবে। এই দুঃখে তারা বলছে। সেই দুঃখ তারা করতে পারে, এটা সমস্যা না। কিন্তু কথা হলো এখানে যারা রিয়েলি সেন্সিবল কথা, সেখানেই বলছি যে অভিযোগ তো এরকম রয়েই যাচ্ছে। ঐক্যমত আছে। আমি বলি সংসদে যখন আলাপ হয়েছে, তারা উভয়ই বলছে একটা অভূতপূর্ব নির্বাচন হয়েছে, সরকারি দল বিরোধী দল উভয়ই। এখানে বিদেশি পর্যবেক্ষক যারা ছিল
তারা বলেছে নির্বাচনে তারা বড় রকম কোনো অনিয়ম পায় না এবং নির্বাচনের ফলাফলকে তারা স্বাগত জানিয়েছে, বলেছে গণতন্ত্র। 24-এর ইলেকশন গুলোতেও কিন্তু বলতো সংসদে যে আমি সাংসদ 24-এর ইলেকশন গুলোতে বিদেশি, আমি সাংবাদিক, বিদেশি পর্যবেক্ষকদের অনেক রিপোর্ট আমি দেখাইতে পারবো যারা আপত্তি জানাইছে, অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেশি বিদেশে, আপনি গুগল করলে পাবেন, যারা আপত্তিজনক, এটা করা আপত্তি জানাইছে, বাংলাদেশ ভিজিট করে গিয়া বড় বড় স্টোরি লিখছে সাংবাদিকরা, হ্যাঁ, যে এটা কোনো ইলেকশনই না। আবার ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও তারা লিখছে, এমনকি জাতিসংঘ বলছে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে এই নিষিদ্ধটা, মানে এই স্টোরিগুলো কিন্তু আবার দেখা যায় যে মানে সেটা আছে, সেটা থাকবে, সেটা আওয়ামী লীগকে ডিল করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে তো আমি ছিলাম শুরু থেকেই। আমার প্রক্রিয়া ছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করা, এবং বিএনপির ইস্তেহারও রিকনসিলিয়েশনের কথাটা আছে। রিকনসিলিয়েশন করা কোন নির্বাহী আদেশে কোন দলের নিষিদ্ধ করা তো এটা প্রক্রিয়া না। বাংলাদেশের মানুষ যদি আওয়ামী লীগ করে, মানে করে দেওয়া হলো, মানে যেটা নির্বাহী আদেশে ছিল এখন সংসদে গিয়ে করে দেওয়া হলো, তো এটা আপনার এটা ইন্টারিম গভর্নমেন্ট করছে, এই সংসদে সেটা ধারাবাহিকতা রক্ষা করছে, সে জাস্ট অধ্যাদেশটা পাস করছে। কারণ অধ্যাদেশ পাস না করে তো উপায় নেই, আপনার এই বিষয়ে তো ঐক্যমত আছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করা, তারপর আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব বিএনপিকে নিতে হচ্ছে প্রত্যেকদিন। আপনি যে বললেন যে তাদের দায়িত্ব নিবে নেতা কর্মীর, বলছে তাদের না, বাংলাদেশের বক্তব্যটা কি? তারেক রহমানের বক্তব্য হলো যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, সবার সরকারের প্রতি সমান অধিকার আছে, ব্যাস, হইলো তো। সেটাই হওয়ার কথা ছিল। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু অন্যান্য বিষয়ে যাই। ধরেন আগে এরকম আমরা যেই গুমের কথা, খুবই নৃশংসতার কথা আলোচনা হচ্ছিল, আপনিও বলছিলেন, আমিও আলোচনায় আনছিলাম। এখন যে খবরগুলো দেখা যাচ্ছে, তুরাগে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, তুরাগে একাধিক লাশ উদ্ধারের কথা আসছে, প্রদেশ সদর দপ্তর থেকে বলা হচ্ছে, ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো গুজব। কিন্তু পরে দেখা যাচ্ছে প্রথম আলো সেই তুরাগ নদের আওতাধীন ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে তারা রিপোর্ট করছে যে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে। একটু প্রশ্নটা বড়ই হবে, একজনের পরিচয় জানা যাচ্ছে যে আওয়ামী লীগের মিছিলে সে গিয়েছিল, সে একটা ভিডিও ভাইরাল হয়েছে। তার আগের খবর, ডিবি পুলিশ মারধর করে এক ছাত্রলীগ কর্মীকে নিয়ে গেল, পরে সে মারা গেল, পুলিশ হেফাজতেই, মানে হেফাজতে মৃত্যু হলো। এবং সেখানেও ডিবি অস্বীকার করেছিল যে মারধর করা হয় নাই, কিন্তু মারধরের ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে আসছে, ভাইরাল হয়েছে। চট্টগ্রামে যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে এরকম হেফাজতে। এই যে ঘটনাগুলো ঘটছে, ওই রকমই আসলে ওই বাহিনীর দ্বারা নিয়ে যাওয়া, এইরকমই একটা কোনো পুনরাবৃত্তির লক্ষণ কি আওয়ামী লীগের লক্ষণ? এটাই তো কালচার। আওয়ামী লীগ যে জিনিসগুলো চর্চা করছে সেগুলো এখনো চলতেছে, এখান থেকে বের হইতে হবে। সংখ্যায় কম যদিও, এবং তুরাগের এটা তো পুরো প্রপাগান্ডা। প্রথম আলো স্টোরি আমি দেখছি, এবং এই প্রথম আলোর স্টোরিতে কোথাও এটার পলিটিক্যাল পরিচয় নেই, এটা সোশ্যাল মিডিয়ায় আছে পলিটিক্যাল পরিচয়। প্রথম আলোর স্টোরিতে এটা আওয়ামী লীগের নেতা কর্মী মিছিলে ছিল, এরকম কোনো পরিচয় নাই। সম্ভবত সুমন আহমেদ নামটা আমি মানে নোট করে রেখেছি, সুমন আহমেদ, তিনি আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের মিছিলে ছিল। প্রথম আলোর স্টোরিতে এরকম কোনো কথা নাই, এটা সোশ্যাল মিডিয়াতে, এটা ওই প্রপাগান্ডা পাড়া। আমি আসলে প্রথম আলো থেকে পড়েই বলছি যে আওয়ামী লীগের মিছিলে ছিল, এই মানে তার সম্প্রতি আওয়ামী লীগের মিছিল, তার ফেসবুক ঘেটে এরকম একটা ভিডিও পাওয়া গেছে, এরকম কথা প্রথম আলো স্টোরিতে। নো, স্টোরিতে এরকম নাই। আমি যে স্টোরি দেখছি, এখন আপনি কোনটা দেখেছেন আমি জানি না, একাধিক স্টোরি হয়েছে প্রথম আলোতে নিয়ে, আমি যেটা দেখেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি এটা দেখেছি আসলে। তো এখানে আওয়ামী লীগের না, আর পুলিশের ডিএমপি থেকে এটা ব্রিফ করা হয়েছে, এই গুজব থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, হ্যাঁ, এবং তুরগের এই গুজবের উপরে আবার কাব্য সাহিত্য দেখি শুরু করে দিয়েছে আওয়ামী লীগের লোকজন লেখা। কিন্তু মানে কাব্য সাহিত্য আছে, কাব্য সাহিত্য তো থাকবে, কিন্তু 3 জনের মরদেহ উদ্ধার করা হলো। এই যে ডিবি মানে ছাত্রলীগের কর্মীকে নিয়ে গিয়ে মানে হেফাজতে মারা, এটা আওয়ামী লীগের কালচার থেকে বের হইতে হবে আস্তে আস্তে। আওয়ামী লীগ যে ডিবি হেফাজতে মারা, তারপরে হলো, হ্যাঁ, তারপরে লাশ পাওয়া যাওয়া, হ্যাঁ, নারায়ণগঞ্জে 7 লাশের কথা আমরা জানি, এগুলি এই কালচার থেকে বের হইতে হবে। কে বের করবে? মানে এত অনভ্যুত্থান হয়ে গেল, একটা সরকারের দায়িত্ব নিতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে, ডেফিনেটলি সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার মাত্র আসলো, 4 মাস হইলো। জি, এই যে সুন্দর কোটটার কথা বললেন যে মানে যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও প্রধানমন্ত্রী, মানে যারা ভোট দেয়নি তাদেরও প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এমনটি বলেছেন, এবং তিনি একদম ঘোষণা দিয়ে আসছেন যে প্রতিহিংসা রাজনীতি হবে না। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, আপনি বলছেন এগুলো আওয়ামী লীগের কালচার। সম্প্রতি দেখা গেল যে ডক্টর এবিএম আব্দুল্লাহ, তার এমিরেটাস মানে যে সম্মান, সেটি রহিত করা হয়েছে, এবং তার বেতন ভাতা সেটিও ফিরিয়ে দিতে বলা হয়েছে। মানে এটা নিয়ে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এখানে কি প্রতিহিংসা দেখেন? যোগাযোগ করছে, এখানে যারা এই সেক্টরে যারা আছে তারা এটা নিয়ে কথা বলবে, আমি এই সেক্টরের লোক না, এই বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আবার বিভিন্ন জায়গায় ছাত্র দলের উপর আক্রমণ করছে আওয়ামী লীগ, ছাত্র দলের বিভিন্ন জায়গায় ছাত্র দল আক্রান্ত হচ্ছে, বলে এটা তো রয়ে গেছে সমাজে, তো আওয়ামী লীগের এই প্রতিহিংসা, এই সন্ত্রাস, এটা তো রয়ে গেছে। মানে ছাত্রলীগের পলিটিক্যাল এরিয়াতে মারামারি, কাটাকাটি ইত্যাদি খবর, এগুলো পুরনো আমরা দেখে আসছি, কিন্তু মানে এই খবরও যে নতুন তা না। মানে এর আগেও আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে এরকম অনেক সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া। আওয়ামী লীগ ধরেন একটা বিএনপির সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে, জেলে নিয়ে গেছে, হয়তো জিয়া রহমানকে নিয়ে একটা আর্টিকেল লিখছে, তাই না? এখনো তো তাই হচ্ছে, এগুলো বের হতে হবে ডেফিনেটলি। এগুলো হচ্ছে, এগুলো কালচারাইজেশনের কোনো ব্যাপার না, এগুলো অ্যাপ্রিশিয়েট করার কোনো ব্যাপার না, এবং আমি এটা কোনোভাবে অ্যাপ্রিশিয়েট করব না, এখান থেকে বের হইতে হবে। তো এগুলো থেকে বেরটা আমাদের করবেটাকে, মানে এইটা তো আপনারা মানে সরকার করবে, সরকার করার জন্য সেখানে সরকারকে আইনের শাসন, দলমত নির্বিশেষে এটা প্রয়োগ করতে হবে।
এটা দল আইডেন্টিটি দেখে তো করা যাবে না, সবার ক্ষেত্রে মানে এই কথাগুলো মানে আমরা একদম শেখ হাসিনার মুখে শুনতাম যে দল মত কাউকে ছাড় দেওয়া হবে না, আইনের শাসন নিশ্চিত করা হবে, গণতন্ত্র নিশ্চিত করা হবে, কথাগুলো তো তখনও এটা শেখ হাসিনার কথা না, এটা ডেমোক্রেসির কথা। শেখ হাসিনা এটাকে মিসইউজ করতো, কইরা আওয়ামী লীগ ছাড়া সবাই তার কাছে পাপি ছিল। কিন্তু এখন এটা করা যাবে না, এটাকে রিয়েলি মিন করতে হবে, এটা কথার কথা বললে হবে না। হাসিনার কোনো উদাহরণ বাংলাদেশে চলবে না, ধরেন মিন কারণ হাসিনা যা বলতো করতো তার উল্টা। মানে একই রকম উদাহরণের বাস্তবতা আপনি এখনো দেখছেন, সেই পুনরাবৃত্তি বাস্তবতা তো কম অনেক। আওয়ামী লীগের লোকজনই তো বলছিল যে 5 লাখ 10 লাখ লোক মারা যাবে এই দেশে। 5 তারিখের পরে তারা ভয় দেখানোর জন্য বলেছে, ওটা তো একটা ভয় দেখানোর কথা ছিল, তাই না? ভয় দেখানোর জন্য না, ভয় পায়া বলছিল। ভয় কারে দেখাবে? আওয়ামী লীগ নিজে ভয় পায়া মানুষকে ভয় দেখাতে চাইছিল, ভয় কারে দেখাবে? এখানে বাংলাদেশের মানুষের উপর গুলি চালাইছে যে রাজনৈতিক সংগঠনটা, সেই রাজনৈতিক সংগঠনের লোকজন, আপনার সেই রাজনৈতিক সংগঠনের লোকজন এখনো সামাজিক ভাবে এখানে আছে। এটা কেন? এটা একটা ডেমোক্রেটিক ফোর্স ক্ষমতায় আছে, এই জন্য আছে। আপনি জাস্ট এই জায়গায় আপনি চিন্তা করেন, বিএনপির জায়গায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এই দেশ তো রক্ত গঙ্গা হয়ে যেত। মানে আওয়ামী লীগ ছিল তো ক্ষমতায়, আওয়ামী লীগের ক্ষমতায় তো দেখেছি কি হয়। কি করছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে? কি করছে? হ্যাঁ, এগুলোই কি পরিমাণ খুন, কি পরিমাণ গুম, কি পরিমাণ লুটতরাজ, কি পরিমাণ টাকা পাচার। কিন্তু যে 4 মাসের হিসাবও যে দিচ্ছে যে এই সময় এতটা খুন হয়েছে, সেটাও তো খুব নগণ্য না? সবচেয়ে কম টিআইবির যে রিপোর্ট, তাতে বিগত 100 দিনের যে হিসাব, 10 বছরের হিসাব সবচেয়ে কম এইবার। 600 কতজন? আনুপাতিক হিসাবটা দেখেছেন? 10 বছর 4 মাস 10 বছরের হিসাবে সবসময় 1000-এর উপর ছিল সংখ্যাটা, এবং এই 4 মাসে সর্বনিম্ন সংখ্যা 633 জন, কত, হ্যাঁ 33 জন সামথিং এরকম। মানে এটি মানে 100 দিনের হিসাবে, সেই আওয়ামী লীগ আমলের 100 দিনের হিসাবে চেয়ে অনেক খুন হচ্ছে, অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, অনেক মবের ঘটনা ঘটছে। এগুলো কমায় আনতে হবে, এগুলোর জন্য আমরা ভয়েস রেজ করবো, নাগরিকদের প্রতিবাদ করতে হবে, সোচ্চার হইতে হবে, এগুলো কমায় আনতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে। জি, একটু মানে ওই যে হরেদরের কথা বলছিলেন, যখন হরেদরের ট্যাগ দিয়ে দেওয়া হতো এর আগে আওয়ামী লীগ আমলে, এখনো কিছু মানে কাহিনী, এসব ঘটনা অন্যরকম। আপনি বলছিলেন যে এখন যেমন টিপ পরবেন, ওয়েস্টার্ন ড্রেস পরবেন, শাহবাগী আখ্যা দেওয়া হবে, এই হরেদরের ব্যাপারগুলো এখনো কেন ঘটে চলছে, এটা নিয়েও আপনার একটু বিশ্লেষণ শুনবো। সম্প্রতি একটা বিষয় দেখলাম যে মানে ধর নির্বাচনের আগেই আমরা মির্জা ফখরুল ইসলামের মুখে শুনেছিলাম যে 5ই আগস্টের রাতে আগে এত উগ্রবাদ দেখা যায় না। এখনকার পরিস্থিতিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? ধরেন ব্রাজিল আর্জেন্টিনার নিয়ে যে রাস্তায় যে নেমে গেছে একদল মানুষ, বিশ্বকাপ ফুটবল, এই পতাকা টাঙানোকে বদমাইশি আখ্যা দিচ্ছেন মুফতি হারুন ইজহার নামক একজন মুফতি, তিনি বলছেন। এবং কালেমা লেখা পতাকা, সেটির বিভিন্ন এলাকায় সেটির বিস্তার দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে, মানে উর্দুতেও বলা হচ্ছে যে তেরা মেরা রিশতা কে আলা ইলাহা ইল্লাল্লাহ, এরকম বক্তব্য আসছে। বায়তুল মোকাররমের সামনে মিছিল দেখা যাচ্ছে, সেখানেও প্ল্যাকার্ডে লেখা আছে সঙ্গীত গান নাচ এগুলো বন্ধ করতে হবে, এইরকম। এবং সেখানেও মানে ব্রাজিল আর্জেন্টিনা থাকবে না, বাংলা মানে শুধুমাত্র বাংলাদেশও থাকবে না, মক্কা মদিনা, তোমার আমার ঠিকানা মক্কা মদিনা, এরকম কথা বলা হচ্ছে। মানে এগুলোকেও আপনি কিভাবে দেখেন? এখানেও কোনো মানে আপনি কি বার্তা পান? এগুলো নিয়ে গত 2 দিন ধরে আলোচনা করছি। এগুলো এখন যেহেতু পতাকা টানানোর একটা মৌসুম, সবাই ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, যে যে দেশের খুশি পতাকা টানাচ্ছে, এখানে কিছু কিছু দেশের পতাকার মধ্যে তো কালেমা আছে, তো সেই সুযোগে তারা কালেমা টানাচ্ছে। এবং এটা যারা করছে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নাই, এটা বোঝাই যাচ্ছে এটা প্রোপাগান্ডার প্রয়োজনে করা হচ্ছে, এবং পলিটিক্যাল ইউজ অফ রিলিজিয়াস আইডেন্টিটি এটা করা হচ্ছে। এবং এটা এখন এই ধরনের ফ্যানাটিক প্রবণতা বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন সময় থাকে। বাংলাদেশে এটা এর আগেও ছিল, হ্যাঁ সব আমলেই ছিল, এটা থাকে। কিন্তু এখন এটাকে যেভাবে একেবারে পার্টিকুলারলি একটা প্রোপাগান্ডা আকারে দেখানো হচ্ছে, এবং এখানে গণঅভ্যুত্থান, যেহেতু আওয়ামী লীগের আমলে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল, ফলে সেক্ষেত্রে আপনার এই যারা এই গণঅভ্যুত্থান বা এই পুরো প্রক্রিয়াটাকে পছন্দ করে না, তারা এটাকে একটা জঙ্গিবাদী, উগ্র এবং ইসলামী শক্তির উত্থান হয়েছে বলে ওয়ার এন্ড টেররের যে প্রোপাগান্ডা, সেভাবে প্রচার করার চেষ্টা করে। আবার অন্যদিকে পছন্দ করছেন, আমি বলি অন্যদিকে যারা এখানে একটা ডেমোক্রেটিক পলিটিক্সকে ডেভেলপ করার কথা, সেটা বাদ দিয়ে যারা একটা মুসলিম আইডেন্টিটি পলিটিক্স করে ইন দ্য নেম অফ ইসলাম, তাদের ফ্যানাটিসিজমের প্রবণতা বাড়ার কারণে এই যারা এই প্রকল্পটা দেখাইতে চায়, বিশেষ করে আপনি 5 তারিখের পর যদি ইন্ডিয়াতে দেখেন, প্রচুর প্রোপাগান্ডা হয়েছে, এরকম সমস্ত সব সময় মিডিয়াতে দেখানো হয়েছে, এখানে আগুন জ্বলতেছে, এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এরকম সব সময় কিন্তু দেখানো হয়েছে, গুজব ছড়ানো হয়েছে। ফলে আবার এখানে যারা ওই ইমোশনকে উস্কাই দিতে চায়, ওই যে তোমার আমার ঠিকানা, হ্যাঁ মক্কা মদিনা, এই ধরনের রেটরিক্যাল কথাবার্তা যারা বলতে চায়, বলে হ্যাঁ এই যে মুসলিম সেন্টিমেন্টকে উস্কে দিয়ে এখানে ডেমোক্রেটিক ধারাকে আন্ডারমাইন করা, তাদের পলিটিক্সকে শক্তিশালী করার একটা ইন্ধন তারা করতেছে। কারণ এইভাবে তো এই ফ্যানাটিক্স গুলো, এবং তারা এটা করার মধ্যে সুফল পায় কারা? সুফল পায় শুভেন্দুর মতো লোকরা, হ্যাঁ বিজেপির যারা হিন্দুত্ববাদী রাজনীতি করে, যারা ইসলামোফোবিয়াটাকে একটা লজিক আকারে ব্যবহার করছে বাংলাদেশে, তাদেরই সুবিধা হচ্ছে, যে তাদের সুবিধার জন্য এগুলি করা হচ্ছে। ধরেন এই যে একটা আওয়ামী লীগ একটা ন্যারেটিভ সবসময় স্থাপন করতে চাইতো, বিশেষ করে আন্তর্জাতিক মহলে, যে তারা ক্ষমতায় না থাকলে এখানে উগ্রবাদ জঙ্গিবাদের প্রসার ঘটবে, এই বিষয়ে তারা প্রচার করার চেষ্টা করতো বিভিন্ন সময়। সেটির কি একটা বাস্তবায়নের প্রক্রিয়া দেখা যাচ্ছে কিনা, মানে সেরকম একটা বাস্তবতা দেখা যাচ্ছে? হ্যাঁ ওইটাই, যেহেতু তাদের প্রচুর টাকা পয়সা আছে এবং দেশে বেকারের সংখ্যা প্রচুর, পতাকা বানাইতে খুব বেশি টাকা লাগে না, এবং ফেসবুকে এগুলো প্রচার করা যায়, এই জন্য তারা ওইটাই। কিন্তু এখানে ওয়ার এন্ড টেররের দিনে দুনিয়া থেকে পৃথিবী বের হয়ে গেছে, হ্যাঁ আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেছে। সো ওয়ার এন্ড টেররের ওই মডেলের ওই প্রোপাগান্ডা এখন আর কাজ করবে না।
তো এটা কোন মডেল? এবং এখানে ইসলামোফোবিয়াও আর ওয়ার্ক করবে না। হ্যাঁ, তার মানে ইসলামোফোবিয়া ওয়ার্ক করবে না, কিন্তু ওই যে টিপ আর ওয়েস্টার্ন হলে তাকে শাহবাগী বলে সেই ফোবিয়াটা ওয়ার্ক করবে। সেই ফোবিয়ার বিরুদ্ধে আমরা ফাইট করছি, সেই ফোবিয়ার বিরুদ্ধে আমরা কথা বলছি। এখানে ডেমোক্রেটিক স্পেস যাতে সমুন্নত রাখা যায়, এখানে যাতে যে ফেথ ফ্রিডম নিশ্চিন্তে চর্চা করতে পারে সেই কাঠামো যাতে বজায় থাকে, সেই জন্য আমরা ফাইট করছি, সেই জন্য ভয়েস রেজ করছি, আমরা কথা বলছি। ফাইট করতে করতে শিখা অনির্বাণের সেই প্রজ্বলনটা নিভে গেল, সেটিকে আপনারা আমলে নিয়ে আসেন, মানে সেটা কি? নেমে গেছে। হ্যাঁ, শিখা অনির্বাণের শিখা পর্যন্ত নেবে না, এটা গুজব। আপনি একটু দূরে থাকেন তো, হয়তো টাইমের হয়েছে, এটা গুজব নেবে না। আমি কথা বলছিলাম সেনাবাহিনীর একজন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, যিনি ঠিক ওইখানে কাজ করেন, তার অফিসের পাশেই। আমি জিজ্ঞাসা করছিলাম, তিনিও আমাকে বলছিলেন যে মোটামুটি 1 মাসের মতো বা 1-1.5 মাসের মতো সময় ধরে এটা বন্ধ, মানে জ্বলছে না। না, এটা নিয়ে এটা নিবে না। এটা আমরা তো ইউনিভার্সিটিতে থাকি, যাই। জি, আপনি কবে দেখেছেন শিখা অনির্বাণের মানে প্রচলনটা? শিখা অনির্বাণ চলতেছে তো, মানে আপনি শেষ কবে দেখেছেন যে চলছে? আপনি এখনো আপনার এটা চালু আছে। আচ্ছা, আমি গতকালকেও জিজ্ঞেস করছি, আমি গতকাল ক্যাম্পাসে জিজ্ঞেস করছি, যেটা গুজব। গতকাল দেখেছেন আপনি যেটা আসলে চলছে, মানে যেহেতু আসলে আমার নিজের চোখে দেখার সুযোগ নাই, ফলে আপনার কথা বা সেনাবাহিনীর সেই কর্মকর্তার কথা, তাদের কথাই আমাকে বিশ্বাস করতে হয়, আপনাদের কাছে থেকেই সোর্স। ফলে আপনি দেখেছেন যে গতকাল এটা চলছে? হ্যাঁ। আচ্ছা, আপনি দেখেছেন বন্ধ হওয়ার কোনো কারণ নেই, এগুলো প্রপাগান্ডা। জি, যে বিষয়টা আরো একটু আমি আরো হয়তো সেনাবাহিনী আরো কর্মকর্তাদের সাথে কথা বলবো যে আসলে মানে যিনি আমাকে সেনাবাহিনীর দায়িত্ব না ইনফ্যাক্ট। হ্যাঁ, জি, এটা সেনাবাহিনীর দায়িত্ব না ইনফ্যাক্ট। কোনটা? মানে শিখা অনির্বাণ চলতেছে না নিতেছে, এটা দেখার দায়িত্ব সেনাবাহিনীর না। তার দেখার দায়িত্ব হতে হবে না, কিন্তু আপনারও তো দেখার দায়িত্ব না। আপনি দেখেছেন বলে আপনি বলছেন, ওটা সবাই দেখতেছে, গেলেই দেখা যায়। ওটাই আমি জানতে চাইছি যে আসলে জ্বলছে কি জ্বলছে না। মানে এটা যদি গুজব হয়, ওই গুজবে তিনিও কেন আমাকে বললেন, আমি হয়তো এখন নাম উল্লেখ করছি না, কিন্তু কেন বললেন সেটিও একটা প্রশ্ন। আমি নিশ্চয়ই এটা নিয়ে দেখবো যে আসলেই এমনটি হচ্ছে কিনা। তো আপনার কাছে মনে হচ্ছে যে আগে ছিল মেইনস্ট্রিম মিডিয়ার খবর দেখলেই বুঝবেন। মেইনস্ট্রিমে আগেও অনেক কিছু আসতো না, এখনো অনেক কিছু আসে না। না, মেইনস্ট্রিম মিডিয়া বাংলাদেশে এখনো পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়া সেন্সরশিপের মধ্যে আছে, এটা কেউ বলবে না। কোন মেইনস্ট্রিম মিডিয়া বলবে না যে তারা সেন্সরশিপের মধ্যে আছে। এটা আগেও তো সরকারের তরফ সেন্সরশিপের মধ্যে আছে। আগে বলতো অনেক কথা বলা যাচ্ছে না, বলতে পারছে না। নো, কোন সাংবাদিক, আপনি আওয়ামীপন্থী সাংবাদিকরা যেভাবে আওয়ামী লীগের ব্যাপারে প্রপাগান্ডা চালায় গণঅভ্যুত্থানের পরে, অকল্পনীয়। ফেথ ফ্রিডম মানে বাক স্বাধীনতা এত চরমে যে আপনার সমস্ত রকম আওয়ামী সাংবাদিক যারা এখনো পর্যন্ত আপনার নিজেদের মতামত ব্যক্ত করতে চায়, ওপেনলি ব্যক্ত করছে, কথা বলছে, টকশোতে যাচ্ছে, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত যারা যাচ্ছে, পালাই গেছে নিজ দায়িত্বে, তাদের ব্যাপার আলাদা। যারা জেলে আছে তাদের ব্যাপার আলাদা। যারা আছে তারা তো কথা বলছে। মানে আপনি কাদেরকে মিন করছেন? আমি নাম নিচ্ছি না, কিন্তু আওয়ামীপন্থী হিসেবে যারা পরিচিত তারা তো কথা বলছে। আচ্ছা, অনেক লোকই আছে কথা বলছে। তো তখনও তো বিভিন্ন বিএনপি পন্থী হিসেবে যারা পরিচিত তারা কথা বলতো, মানে কথা তো বলতোই, মানে যদি বলি আওয়ামী লীগ আমলে বলতো, কথা বলতো, পরিণতিও ভোগ করতে হইতো। হ্যাঁ, কথা বলতো। এবং এটা তো বললাম, একটা গণঅভ্যুত্থানের পরে এই জায়গায় যদি বিএনপি আওয়ামী লীগ হইতো, একটা গণঅভ্যুত্থানের পরে, তখন তো কোনো গণঅভ্যুত্থান হয়নি। বিএনপি ডেমোক্রেসির পক্ষে কথা বলছিল, মানবাধিকারের পক্ষে কথা বলছিল। তারপরে তাদের যে পরিমাণ মূল্য দিতে হয়েছে এবং যে পরিমাণ ব্ল্যাক লিস্টেড করা হয়েছে, বিএনপির পক্ষে কথা বলতো কোনো বুদ্ধিজীবী কথা বলতো না, বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা কথা বলতো, যারা রাজনীতি করতো তারা কথা বলতো। বিএনপির পক্ষে বুদ্ধিজীবী কথা বলতো কে? পিয়াস করিম ছাড়া। পিয়াস করিম তো মারা গেছে সে কতদিন, তারপরে কোনো বুদ্ধিজীবী বিএনপির পক্ষে তখন গোলাম মুর্তজা কথা বলতেন, গণমাধ্যমে মোস্তফা ফিরোজ কথা বলতেন, গোলাম মুর্তজা বিএনপির কেউ, জাহেদ ডাক্তার জাহেদ বিএনপির কেউ, তখন যে কথা বলতো তারা গণমাধ্যমে। এখন তো বিএনপি ক্যাবিনেটে গেছে, সেটা আমি বলছি, যখন তারা কথা বলতো টকশোতে, বিএনপির হয়ে কথা বলতো কেউ? মানে বিএনপির হয়ে বিএনপির কোনো বুদ্ধিজীবী ছিল না। এখনো তো একদম আওয়ামী লীগের হয়ে আর কেউ কথা বলে না। আওয়ামী লীগের নানান একদম আওয়ামী লীগের হয়ে কথা বলে। যেমন তারা বিগত আমলে বঙ্গবন্ধু পূজা করতো, বিগত আমলে হাসিনা পূজা করতো, এই রেকর্ড আছে তাদের, তারপরেও তারা কথা বলে। কিন্তু মুর্তজা বিএনপি পূজা করছে, জাহেদ ডাক্তার জাহেদ, জিয়াউর রহমান পূজা করছে, একটা রেকর্ড দেখাতে পারবেন? জিয়াউর রহমান পূজা তো বিএনপির মধ্যেও করে না, মানে সেটা তো ঠিকই, কিন্তু প্রচুর লোক করে বিএনপির মধ্যে জিয়াউর রহমান পূজা, কেন করবে না? আচ্ছা, কারা করে? বিএনপি যারা রাজনীতি করে, জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত এখন হাজার হাজার লোক। বিচারটাও বিএনপি করে নাই, ফলে বিএনপিতে কিসের এমন জিয়াউর রহমানের পূজা করে? না, জিয়া হত্যার বিচার বিএনপি করে নাই। জিয়া হত্যার বিচার প্রেক্ষাপট আলাদা, সেটা এরশাদ নিজে ডিস্টর্শন করছে। জিয়া হত্যার পরে সিনারিও তো আমরা জানি, কিভাবে এরশাদ ক্ষমতা নিয়ে কি করলো। সেই সিচুয়েশন তো এরশাদই নষ্ট করে দিয়ে গেছে। তারপরে আর হতো না, বিচার করা সম্ভব ছিল না। তারপরে প্রতিহিংসা হইতো, প্রতিহিংসা রাজনীতি করতে পারতো হাসিনার মতো। কেন একটা বিচার হবে না? হত্যাকাণ্ড হলো, তার বিচার হবে না? বিচার তো এক জিনিস, আর প্রতিশোধ আরেকটা জিনিস। তো বিচারটাই হলো না কেন? বিচারটার পরিবেশ এরশাদ ধ্বংস করে দিচ্ছে।
তারপরে যেটা হইতো সেটা প্রতিশোধ নেওয়া হইতো, সে প্রতিশোধ নিয়ে কোনো ফায়দা হইতো না। বিচারের এবং পরিবেশ বেগম জিয়া কখনো ধ্বংস প্রতিশোধের হতে পারে না। রাজনীতির দিকে বিচারের যায় নাই। পরিবেশ কেন ধ্বংস হবে? এখনো বিচার হতে পারে। বিচারের পরিবেশটা এরশাদ যখন মিসট্রায়াল করার মধ্য দিয়ে আপনি এটা জানেন, লম্বা ইতিহাস। সেই তারপরে ট্রায়ালকে আসলে মিসট্রায়াল বিচার ঘোষণা শুরু করতে ছিল। পারে তো আদালত, পারে না? পারে তো, সেই ট্রায়ালকে করছিল তো, আর এরশাদকে জেলে নেয় নাই, এরশাদকে জেলে নেওয়া হয় নাই, বিচার একদম করেনি তা তো না, যতটুকু সম্ভব হয়েছে না, করছে। জিয়াউর রহমান কে হত্যাকাণ্ডের বলছে বিচার বিচার হয়নি। করেনি? আর জিয়া রহমান হত্যাকারীর বিচার হয় নাই, কাউকে হয় নাই না। জিয়া রহমানের হত্যাকারীর বিচার হয় নাই, সাধারণ একজনকেও জেলে নেওয়া হয় নাই, আদালতে হয় না। হাসিনার স্টাইলে হয় নাই, হাসিনার মডেলে হয় নাই, সবাই ফাঁসি দেওয়া হয় নাই। বেগম জিয়া এসে হাসিনার মডেলে জিয়া রহমানের বিচার করেনি, কিন্তু বিচার এরশাদ জেলে ছিল না, কিন্তু সেটা এরশাদকে জিয়াউর জেলে রহমান নেওয়া হয় নাই। হত্যাকারী হিসেবে এটা জেলে ছিলেন। জিয়া রহমান হত্যাকারী চার্জশিটের নাম ছিল না এরশাদের। বিচারটা তো হয় নাই, আদালতে একটা বিচার প্রক্রিয়া তো কে আছে, বলছে বিচার হয় না? আদালতের বিচার প্রক্রিয়া তো যেতে হবে। হ্যাঁ, বিচার প্রক্রিয়া হয় না, বিচার তাহলে কি জুলাই দিত এরশাদকে? বিচার শেষ না করেই হাসিনার মতো। জিয়া রহমান হত্যাকাণ্ডের বিচার ইনিশিয়েটিভ বিএনপি নিয়েছে, এটা আপনার পছন্দ না হোক, আওয়ামী লীগের পছন্দ না হোক, বা অন্য কারো পছন্দ না হোক, বিএনপি নিয়েছে বিএনপির মতো করে, এবং যতখানি সম্ভব হয়েছে করা। নিলে তো হবে না, বিএনপির মতো করে কেন হবে? এটা একটা আদালতের বিএনপির মতো ব্যাপার, করে মানে কি? আইনি হবে। বিএনপির মতো করে, বিএনপির যে স্ট্যান্ডার্ড, বিএনপির যে একটা ডেমোক্রেটিক ভ্যালুজ, সেই আইনের শাসন যতখানি এলাও করছে ততখানি করতে পারছে। আইনের শাসনের বাইরে তো, আইন আদালতের বাইরে তো তার নির্বাহী ক্ষমতা দিয়ে কিছু করার ব্যক্তি নেই। সেই প্রশ্নটাই আদালতের প্রক্রিয়ার মাধ্যমেই হয় নাই, আদালতের প্রক্রিয়ার মাধ্যমে। হ্যাঁ, আদালত কে বলছে হয় নাই? আপনি আচ্ছা, জিয়া রহমান হত্যা মামলা নিয়ে আপনি একদিন আলাদা শো করেন, আমি আপনাকে দেখাবো যে আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিএনপি সর্বোচ্চ চেষ্টা হয়েছে। আপনি এটাই বলছেন, জিয়া হত্যা মামলার বিচার হয়েছে। জিয়া হত্যা মামলার আদালতের প্রক্রিয়া বিচারের সর্বোচ্চ চেষ্টা বিএনপি করছে। কেন করবে না বিএনপি? কেন করবে না? বিএনপি না করার তো কোনো কারণ নেই, সেটা তো জানি না আসলে কেন করবে না। বিএনপি করছে, কিন্তু আদালতের এখতিয়ারের বাইরে গিয়ে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে হাসিনা স্টাইলে ফাঁসি দেওয়া, আমার শত্রু মনে করে, আচ্ছা জিয়া রহমান হত্যার সাথে নাম পাওয়া গেছে, আচ্ছা ফাঁসি দাও, ধরো ব্যাপকভাবে, এই জিনিসগুলো বিএনপি করে নাই। এটা বেগম জিয়ার স্ট্যান্ডার্ড না। যার নাম পাওয়া যায় না তার ধরে ফাঁসি দাও, এটা তো না, কিন্তু যার নাম পাওয়া যেতে পারতো, তিনি মৃত হোক জীবিত হোক, তাদেরকে তো বিচারের আওতাধীন করা যেত সাধারণ ট্রাইব্যুনাল, মানে আইনের শাসনের কথা। সেই উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই বিচারের প্রক্রিয়া আদালত যতখানি এলাও করে ততখানি শাস্তি হয়েছে কিছু কিছু লোকের। পরবর্তী সময়ে হাসিনার আমলে আইসা দেখবেন তাদেরকে অনেককে মুক্তি দেওয়া হয়েছে। আদালতে হয় নাই, জিয়া হত্যাকাণ্ডের বিচার আদালতে হয় নাই, এটাই একদম মানে হয় নাই। এটা জিয়া হত্যাকাণ্ডের বিচার এরশাদ নষ্ট করে দিয়েছে, এটা আগেই বললাম আমি। তারপরে বেগম খালেদা জিয়ার আমলে অনেককে অ্যারেস্ট করা হয়েছে। সব হত্যাকাণ্ডের বিচার সময় নষ্ট হয়, কিন্তু তারপরেও বিচারটা তো করাই যায়, মানে বিচার আইনি প্রক্রিয়ায় আগানো যায়। যাই হোক, এই আলোচনা আইনি প্রক্রিয়ায় বিচার এটা হয়েছে, এবং এই বিচারটাকে প্রতিশোধের যেহেতু এটা এরশাদ এই বিচারটাকে একটা মিলিটারি ট্রায়ালের মধ্য দিয়ে নিয়ে যাওয়া, এটার যে আপনার ফিজিবিলিটি ছিল এটাকে সে যেহেতু নষ্ট করছে, ফলে এটাকে ওইভাবে বিচার করার সুযোগ ছিল না। জি, এটা আপনার বক্তব্য স্পষ্ট। এবং জিয়া হত্যার সাথে তাহলে তো হাসিনারও ধরা উচিত ছিল। হাসিনা আসার পরপরই জিয়া রহমান যে হত্যা, প্রথমত হাসিনার ধরা উচিত ছিল। যদি যুক্ত থাকে অবশ্যই ধরা উচিত ছিল। যদি হাসিনার স্টাইলে হয়, হাসিনার স্টাইলে যদি বিচার করতে হতো বেগম খালেদা জিয়াকে, হাসিনার স্টাইলে কেন হবে? কারো স্টাইলে কেন হবে? আদালতে নিয়মিত একটা প্রক্রিয়া থাকবে। আদালতের স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেহেতু বেশিরভাগ সন্দেহজনক আসামিকে যে এরশাদ মিসট্রায়ালের মাধ্যমে হোক, যেমন হোক, তার নিজের সুবিধার কারণে হোক, এটা একটা কইরা ফেলছে, ফলে আদালতেরও খুব বেশি এটা নিয়ে আগানোর সুযোগ ছিল না। কিন্তু বিএনপি যে চেষ্টা করে নাই, বিএনপি যে উদ্যোগ নেয় না, এই যে আওয়ামী বয়ান, এটা সত্য না। জি, এটা আওয়ামী বয়ান কেন হবে? মানে বিচারটা আদালতের দ্বারা হওয়ার, এটা আওয়ামী লীগের বহু লোকের কাছে আমরা শুনছি যে বঙ্গবন্ধু হত্যার বিচারের কথা বলে তোমরা, আওয়ামী লীগের বহু লোকের কাছ থেকে আপনি শুনছেন। মুক্তিযুদ্ধের সাথে এককভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, মুক্তিযুদ্ধ বাংলাদেশের জনগণের অর্জন, এটা আওয়ামী লীগের কোনো দলীয় অর্জন না। কিন্তু মুখে তো শোনা যেত আওয়ামী লীগ, তাই তো না? এবং বিচারের ক্ষেত্রে যখন বলা হয় যে শেখ মুজিবুর রহমানের বিচার যেভাবে করছে হাসিনা, মানে একটা পলিটিক্যাল ট্রায়ালের মতো করে, সেই স্ট্যান্ডার্ডে বিএনপি কে নেওয়ার চেষ্টা আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বহুদিন ধরে করতেছে। সেই জন্য বললাম যে এটা আওয়ামী বয়ান। কিন্তু কোন স্ট্যান্ডার্ডে আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শেষ হয় না, এটা হচ্ছে ফুল স্টপ। আমি একটু এই আলোচনায়ও যাই যে সংসদের বাজেট অধিবেশনে আমি শুরু করছিলাম সংসদের অধিবেশন দিয়ে। আপনি জামাতের কথাও বলছিলেন, জামাতকে নিয়ে আওয়ামী লীগের সম্পৃক্ততা, বিএনপি সম্পৃক্ততা, সেই বিষয়ে আলোচনা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ৭১-এর ভূমিকা প্রসঙ্গে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন, তিনি সংসদেই বলেছেন, এবং এনসিপিকে নিয়ে মন্তব্য করেছেন যে তারা এমন একটা দলের সঙ্গে জোট করেছে যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেনি। আমি আশা করবো এনসিপি তাদের রাজনীতিটা আরো পরিষ্কার করে সামনের দিকে আগাবে। মানে এই প্রশ্নটা একটু আপনার কাছে কেমন মনে হয়, এই বক্তব্যটা, যখন তারাই আসলে বিএনপি জামাতের সাথে জোট করে রাজনীতি করেছে, এখন এনসিপিকে কেন এই উপদেশ দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? আপনার এই প্রশ্নটা, কিন্তু এই প্রশ্নের জবাবটা এনসিপিও বিএনপি কে করছে, বিএনপির কাছে চাইছে যে আপনারা যখন জোট করলেন তখন বৈধ ছিল, এখন আমরা জোট করছি, জামাত এখন হয়ে গেছে। এখানে গণঅভ্যুত্থান মিসিং, বোধ প্রশ্নের মধ্যে গণঅভ্যুত্থান মিসিং। বিএনপি জামাতের সাথে জোট করছিল আওয়ামী লীগের মতো একটা ব্রুটাল ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করার জন্য, এবং ৭১ এটা যাই না। এবং এর জন্য বিএনপি কে ড্যামারেজ কম দিতে হয়নি, এই জন্য বিএনপি কে কম ক্ষতিগ্রস্ত হইতে হয়নি। সেই ক্ষতি এবং সেই লস, এগুলো সবকিছু মেনে নিয়ে বিএনপি কে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং এই সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকে দল ছেড়ে চলে গেছে, যেমন কর্নেল অলি সাহেব কিন্তু এই প্রশ্নে দল ছেড়ে চলে গেছে, এখন পরে শেষ নিজেই জামাতের জোটে চলে গেছে। এটা আর কি লীলা খেলা আর কি। যাই হোক, তো ফলে এইখানে বুঝতে হবে তখন আওয়ামী লীগ ছিল
আওয়ামী লীগ ছিল এবং তখন জোট করা একটা আওয়ামী লীগের মতো একটা পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করার জন্য জামাতের সাথে জোট করা, আর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত হওয়ার পর এখানে গণতন্ত্র বিকাশের স্বার্থে গণঅভ্যুত্থানের অন্যতম সামনের সারির শক্তি যারা একটা দল গঠন করলো, তাদের এটা প্রয়োজন ছিল কিনা, প্রশ্নটা কোয়ালিটেটিভলি আলাদা। না, তখনও একটা গণতান্ত্রিক নির্বাচন হতো, যখন বিএনপি জামাত জোট করেছিল তখনও একটা নির্বাচন হতো, তার মধ্যে অনেক সূক্ষ্ম স্থূল কারচুপির কথা শোনা যেত, কিন্তু কারচুপি ছাড়াও একটা নির্বাচন হতো যেটা ভোটার আগে গ্রহণযোগ্য হতো। তখন তো আসলে বিএনপি জামাত জোট করেছে, নির্বাচনে জোট করেছে। তখন বিএনপি জামাত জোট করছে, এটাতে বললাম সেটা একটা আওয়ামী লীগ এর মতো একটা ব্রুটাল ফোর্স, সেটাকে মোকাবেলার বাস্তবতার মধ্যে আপনার মনে হলো তখন তো গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগ নির্বাচিত হতো বা বিএনপি নির্বাচিত হতো। আওয়ামী লীগ একটা বিশাল সংগঠন না, আওয়ামী লীগ ব্রুটাল তো শুরু থেকেই, তার মধ্যে ব্রুটাল ক্যারেক্টার যারা পলিটিক্স করে সেটা তো তার শুরু থেকে বুঝতে পারতো। তার তো বিশাল ভোট ব্যাংক ছিল, ভোটেই তো তারা জিততো। ব্রুটালি ফোর্সটা তো আরে বাবা, তার বিশাল ভোট ব্যাংক ছিল, সেই জন্য তাকে হারানোর জন্য যার কম ভোট ব্যাংক আছে তার সাথে এলাই আমি করবো না, তখন সেটা জায়েজ হয়ে যায়। এখন এনসিপি যদি সেই মানে জায়েজ হওয়ার জন্য তারা ভোট করার জন্য তখন জায়েজ হয়, কারণ হলো তখন আওয়ামী লীগকে মোকাবেলায় উদ্দেশ্য ছিল, কিন্তু যেখানে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ পরাজিত, এখানে গণতন্ত্র বিকাশের একটা সুবর্ণ সুযোগ আছে, সেখানে এরকম একটা পরীক্ষিত ৭১-এর প্রশ্ন আছে যাদের ব্যাপারে, সেরকম একটা শক্তিকে টানার আপনার লাইবিলিটি তখন যারা ৭১-এ ভূমিকা রেখেছিল, সেই লাইবিলিটির কারণে আমার শেষ করতে দেন, সেই লাইবিলিটির কারণে বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি কে অনেক দায় নিতে হয়েছে, বিএনপি কে অনেক 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 আপনার অপবাদ নিতে হয়েছে, সেই ক্ষতি তো বিএনপি করছে। তার মানে কি এই ক্ষতিটা যে নিজে শিক্ষা পেয়ে আরেকজনকে শিক্ষা দিচ্ছে, মানে নিজে শিক্ষা পেয়েছে যে আমি অনেক ভুল হয়ে গেছে, ফলে তোমরা এই ভুল করো না, এরকম তো বিএনপি কে স্বীকার করবে। মানে বিএনপি যেমন দাবি করে যে জামায়াতের স্বীকার করা উচিত ৭১-এর মানে ভুল বা ৭১-এর অবদান, বিএনপিরও কি স্বীকার করা উচিত যে জামায়াতের সাথে জোট করা তাদের ভুল ছিল? বিএনপির একাধিক গুরুত্বপূর্ণ নেতা বলে নাই যে দুধ কলা দিয়ে কালসাপ পুষছি আমরা, মানে এটা আনুষ্ঠানিকভাবে করা উচিত কিনা? জামাতও তো একাধিকবার নানানভাবে নানান কিছু বলেছে বিভিন্ন নেতারা। আরে বাবা, ৭১ নানাভাবে বলার বিষয়টা না, বিষয়টা হলো তারা তো বারবার অনেক গুরুত্বপূর্ণ নেতা, ইভেন পিএম নিজে পর্যন্ত বলছে যে তাদের বিশ্বাস করা যায় না, অবিশ্বাস্ত ক্যারেক্টার, তারা অতীতের অবদান ভুলে গেছে। এখন বলছে, তখন তো বলে নাই যখন ৪ দলীয় জোট ছিল। আর ভাই এগুলো নিয়ে বারবার কথা বলছে, জামাতের যে বিশ্বাসঘাতক চরিত্র, জামাতের যে মুনাফিকি চরিত্র, মুনাফিক কথাটা কই থেকে আসছে? ২০০১ যখন সরকারে ছিল তখন কি বলছিল এই কথাগুলো? আপনি তো প্রশ্নটাকে মেনুবারিং করছেন, আমরা তো ৪ দলীয় জোটের সময় কথা বলছি না, আমরা গণঅভ্যুত্থানের পরের কথা বলছি, যখন বিরোধী দল জামাত, তখন কি জামাত বিরোধী দল ছিল? কিন্তু তখন তো জোটে ছিল, মানে ওই যে সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি, ওইরকম একটা নো ওই যে আওয়ামী লীগ, আপনার আলোচনা থেকে দুইটা পয়েন্ট মিসিং, এক হলো আওয়ামী লীগ, আর একটা আওয়ামী বিহীন গণঅভ্যুত্থানের পরের সময়। টাইম খুব গুরুত্বপূর্ণ, টাইম এন্ড স্পেস পলিটিক্সে খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকলে সঙ্গী অবশ্যই, যখন আওয়ামী লীগকে মোকাবেলা, দেখেন ফ্যাসিবাদের প্রশ্নে বাংলাদেশে যখন আপনার এখানে ২৪-এ হাসিনা যখন ইলেকশন করলো, এই ১৮ ইলেকশনের পরের থেকে এখানে যুগপৎ আন্দোলনে যখন দলগুলো গেল, দল মত নির্বিশেষে, ডান বাম ইসলামী সমস্ত শক্তি নির্বিশেষে, বাংলাদেশের প্রশ্ন ছিল দুইটা, এক আপনি ফ্যাসিবাদের পক্ষে না বিপক্ষে। ইনু মেননরা ফ্যাসিবাদের পক্ষে গেল, আজকে জেলে, জুনায়েদ সাকি সহ সাইফুল হক সহ অন্যান্য বাম ফ্যাসিবাদের বিপক্ষে গেল, যে কারণে আজকে কেউ কেউ সংসদে এমপি মন্ত্রী। তো বাংলাদেশের প্রশ্নটা ছিল কখন থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ফ্যাসিবাদী, তার চিন্তার দিক থেকে সেই মুজিবের আমল থেকে, বাকশালের সময় থেকে, চিন্তার দিক থেকে। যদি এতবার সরকার গঠন করার জন্য জনগণ এত বিপুল ভোট দিতে পারে, তাহলে আমাদের এত আপত্তি কেন? জনগণ বিপুল ভোট দিছে দেখে তো জনগণ আবার রুখা দিছে, জনগণের জন্য জীবন দিয়ে কাফারা দিছে ২৪। এবারে এর জন্য জনগণের হাতে অপশনই ছাড়া হয় নাই, একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নির্বাহী আদেশে। জনগণই তো অপশন দিছে বাবা, জনগণই তো বুকের রক্ত দিয়ে আওয়ামী লীগের ব্যাপারে রায়টা দিছে, এই রায়টা তো বিএনপি জামাত দলীয় ভাবে দেয়নি। এখানে কি বিএনপি জামাতের নামে কোনো গণঅভ্যুত্থান হয়েছে? না, মানে জনগণ বুকের রক্ত দিয়ে রায়টা বিএনপি জামাত দিবে কেন? জনগণ দিয়েছে। জি, ৭১-এর অবদান তো আওয়ামী লীগের না, বাংলাদেশের জনগণের। ৭১-এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক কোথায়? কোনো সম্পর্ক নেই। এটা ৭১ কি আওয়ামী লীগের বাপদাদার কেনা সম্পর্ক নাকি? ২৫ তারিখে যে বলে নাকে তেল দিয়ে ঘুমা, হ্যাঁ, আপনি ৭১ নিয়ে কথা, আওয়ামী লীগ এবং ৭১ নিয়ে কথা বললে ওই সময় আওয়ামী লীগের বড় বড় নেতা এবং ৭১-এ মুক্তিযুদ্ধের শহীদদের লিস্ট মিলাইয়া দেখবেন, মুক্তিযোদ্ধার আওয়ামী লীগের যে গুণগান এটা বের হয়ে যাবে, তখনই ফর্দটা নিয়ে বসবেন। আওয়ামী লীগের ওই সময় বড় বড় নেতা, মুক্তিযুদ্ধ শহীদদের তালিকা, বাংলাদেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করছে। এবং জিয়া রহমানের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নাই তো। স্বাধীনতার ঘোষণা দেওয়া শুধু না, নিজের রণাঙ্গনে থেকে কৃষক শ্রমিকদেরকে ট্রেন আপ করে ২টা ফ্রন্টের যুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ স্বাধীন করছে।